একটু আমাকে জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। ওয়েবে একটু জানাও যে সাউন্ড ওকে আছে কিনা। হ্যাঁ, ফেসবুকে যারা আছো সাউন্ড কি ওকে আছে? সাউন্ড ক্লিয়ার, ওকে শুরু করে দিই তাহলে। তো ওদের কি অনেকের এক্সাম চলছে? প্রি টেস্ট কি চলছে মনে হয় অনেকের। মাসুম বিল্লাহ বলেছে চিনতে পারছেন? দাদা আদাব। ওকে, আমরা শুরু করি। ভোকেশনাল কেমিস্ট্রি থেকে আমি যদি তোমাদের বলি, একটা সিকিউ তো আসবে, কিন্তু এই চ্যাপ্টারে সিকিউ অ্যান্সার ইন জেনারেল করা যাবে না। বুঝতে পারছো? এখান থেকে সিকিউ আসবে, বাট সিকিউ অ্যান্সার করা যাবে না। কারণ সিকিউ যদি অ্যান্সার করো তোমার মার্কস চলে যাবে। এটা হচ্ছে বিপদের বন্ধু টাইপের। এর মানে ওকে কি করবা বলো তো, বিপদে কাজে লাগাবা। ধরো আর জায়গায় দেখতেছো হচ্ছে তুমি যাদের একটু প্রিপারেশন অনেক সময় খারাপ থেকে যায় না, ওরা হচ্ছে এটাকে কাজে লাগাতে পারো। এটা কোয়েশ্চেন একদম ফিক্সড, কিন্তু কি আসবে এটা মোটামুটি হচ্ছে কম বেশি ফিক্সড হয়ে যায়। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। এটা মূলত আমরা পড়বো কিসের জন্য বলো তো? এমসিকিউর জন্য। এরপর বুয়েটে যদি আমি বলি, গত 2 বছর বুয়েটে এখান থেকে কোয়েশ্চেন আসছে, লাস্ট 2 ইয়ার্স। ঠিক আছে, বুয়েট বুয়েট বুঝছে মনে হয় এটা স্টুডেন্টরা কম পড়ে। 21, বুয়েট 22, মানে বুয়েট 21-এ মনে হয় এখান থেকে প্রায় 15 নম্বরের কোয়েশ্চেন আসছে, অ্যারাউন্ড 15 মার্কস। বুয়েট 22-এও আসছে কোয়েশ্চেন হচ্ছে 10-এর বেশি। বিষয় বুঝতে পারছো? সাইকেল 2 শেষ হয়ে যাবে, সাইকেল 1টা শুরু করবো আর কি। ঠিক আছে, আর শেষ বলতে কিছু নেই। আমি চেষ্টা করবো হচ্ছে তোমাদের যেসব সাইকেলে, সব সাইকেলে তো কিছু না কিছু গ্যাপ থেকে যায়, তাই না? পড়ানো হয়েছে, এরপরও ছোটোখাটো কোনো গ্যাপ থাকতে পারে, ওই গ্যাপগুলো কাভার করতে যতটুকু টাইম পাই ধাপে ধাপে এগুলো কাভার করতে থাকবো। তাহলে তুমি অ্যাডমিশন পর্যন্তই যখন এগুলোর ক্লাস নোটগুলো দেখবা, ক্লাসগুলো দেখবা, তখন কিন্তু ভালোই কি ভালোই হচ্ছে কাজ দেবে মানে। এখন কোনো কোয়েশ্চেন না কর। তুমি এফআরবিতে পড়ে দেখো না, এফআরবি তো ভালো ইয়া হবে, এফআরবিতে করলেও হয়ে যাবে আশা করি। গুণগত অত হচ্ছে গুণগত সুবিধা কি গুণগত, আর হচ্ছে আমার কাছে করলেও করো, কোনো সমস্যা নেই। বিষয়বস্তু এটা একটু ডিটেলস হবে, একটু ডিটেলস হবে, আর ওইটাতে তুমি বুঝতে পারছো টাইম একটু কম, সেই জন্য একটু কম হবে, বাট খুব ভালো ক্লাস হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যারা একাডেমিক সাইকেলে প্রথম কথা সবকিছু কভার করে ফেলছে তার জন্য কিন্তু এফআরবি খুব বেশি দরকার নেই, না নিলেও হবে। বিষয় বুঝছো? তুমি এমনি মডেল টেস্ট দাও কোথাও, সাথে হচ্ছে টেস্ট পেপারের সিকিউ এমসিকিউ এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তোমার জন্য কিন্তু এফআরবিটা যারা সব কভার করে ফেলছে, ও এফআরবি করে আসলে কি করবে শুধু শুধু, তাই না? একটা কাজ করতে পারে কি, যেহেতু বিভিন্ন টিচার আছে, লাস্ট মুহূর্তে যদি চাই যে টিচারদের আইডিয়াগুলো একটু শুনবে, ওই ক্ষেত্রে নিতে পারে, মানে একটা গাইডলাইনের মধ্যে থাকার জন্য। আর যারা হচ্ছে সেলফ মোটিভেটেড হয়ে কাজ করে, নিজের একটা রুটিন আছে, নিজে এক্সাম দিচ্ছে সুন্দরভাবে, তাদের জন্য একাডেমিক ভালোভাবে কভার করা আছে, তাদের জন্য আমার মনে হয় কি, তুমি টেস্ট পেপারটা নাও, প্রত্যেক সাবজেক্টে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো আগে যেই চ্যাপ্টার যেভাবে করছো এটা ক্লাস নোটটা দেখে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো সলভ করো আর মডেল টেস্ট দাও, তাহলেই হয়ে যাবে। মানে এফআরবির সুবিধাটা কি, মানে টিচারদের একটা ক্লাস হচ্ছে একটা গাইডলাইনের মধ্যে থাকা। ঠিক আছে, এরপর কোনো যেসব চ্যাপ্টারে তোমার ধরো 4-5টা চ্যাপ্টারে বা 10টা চ্যাপ্টারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে তো 10টা চ্যাপ্টারে ম্যাক্সিমাম স্টুডেন্টের এরই একটু কেমন জানি এলোমেলো থাকে, তো ওইগুলো আরেকবার ওইখান থেকে দেখে নিলে ছাড়া কিছু না। আমি একটু মিউট করে দিই। হ্যাঁ বলো, লাস্ট কোয়েশ্চেন বলো। ঠিক আছে, ঠিক আছে, এটা খুব ভালো আইডিয়া। ঠিক আছে, খুবই ভালো আইডিয়া, করো। ওকে, আমি মিউট করে দিচ্ছি। আর কেউ একজন কথা বলতে চাইছিল, আমি মিউট করে দিচ্ছি, আমি একটু পরে নিব কোয়েশ্চেন।
পরে আমি আজকে দরকার হয় ক্লাস শেষে একটু টাইম দিব তোমাদের কোয়েশ্চেনগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ এখন অনেকের হয়তো গাইডলাইন দরকার হতে পারে, আমি তাও 5 মিনিট করে প্রত্যেকটা ক্লাসে 5 থেকে 10 মিনিট একটা টাইম রাখবো, ঠিক আছে? কর্মমুখী রসায়ন আমি যদি বলি, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পুরাটা লাগবে। তো আমি চেষ্টা করবো আমাদের শর্টের বাইরের কিছু জিনিস একটু বলে দিতে। তো বুঝতে পারছো এটা হচ্ছে ইনফরমেটিভ একটা চ্যাপ্টার, এখানে খুব কঠিন না, তুমি এমসিকিউ সলভ করলেই পারবা। আর ম্যাক্সিমাম সময় হচ্ছে হাজারি স্যারের অনুশীলনী যে এমসিকিউগুলো আছে ওইখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে যায়। বুয়েটের জন্য প্রিলিতে একটু ছোটোখাটো জিনিস জানা লাগে, আর বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন আমি যে শিটগুলো দিব ওই শিট থেকেই আসবে, মানে আমি ক্লাসে যা পড়াবো ওইখান থেকেই আসবে। তো ফার্স্টে একটু দেখো, এখানের মধ্যে আমি একটু তোমাকে কি পয়েন্টগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমি লেটেস্ট এডিশনটা নিছি, না না লেটেস্ট এডিশন নিই না, এটা হচ্ছে তোমাদের এডিশনটা, তোমাদের এডিশন বলছি, হ্যাঁ তোমাদের এডিশনটা নিছি। তো এখানে কিছু কিওয়ার্ড আছে, টক্সিন, এরপর হচ্ছে কি প্রিজারভেটিভ। এটা আমি না পড়ালেও তোমরা পড়তা, আমি পড়ালে তোমার একটু সুবিধা হবে। তুমি যেটা ধরো 1 ঘন্টায় পড়তা, এখন হয়তো এটা 40 মিনিটে হয়ে যাবে। বোটুলিজম, স্পোর, হাবিজাবি, জ্যাম, জেলি, কলয়েড সাসপেনশন, এগুলো তোমাদের সিলেবাসে নেই, কোয়াগুলেশন নাই। এরপর আমি দেখাবো কলয়েড সাসপেনশন, কোয়াগুলেশন, এর কারণ এই একটা জিনিস তোমার হয়তো বেশি বুঝা লাগবে, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, এরপর হচ্ছে লিপোফিলিক, ফার্মেন্টেশনটা তোমাদের সিলেবাসে আছে, অ্যাসিড ভেক্টর আছে, মল্ট ভিনেগার আছে, পাস্তুরীকরণ নাই, পাস্তুরীকরণ এরপরও লাগবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, সবগুলো একটু একটু করে জানা লাগবে। তো আমরা শুরু করে দিই। ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে সব একটু বিরক্তিকর টপিক। তো বিরক্তিকর টপিক সবাই পড়ে না, তুমি পড়ে ফেলা মানে হচ্ছে আগাই যাওয়া, কিন্তু এত সহজ টপিক আর নাই। যেই যে লাইন আমি বলবো এগুলো ভালো হয়ে পড়বা, এর বাইরে যদি তুমি কিছু পড়ো এটা তোমার দায়িত্ব, আমি যা বলবো এটা পড়লে তোমার কাজ হয়ে যাবে। এখন এই বাইরে যদি বলো যে হ্যাঁ আমি আরো পড়বো, আরো মুখস্থ করবো, পরীক্ষার হলে তো আসলে এত ইনফরমেশন, বিশেষ করে তুমি যখন অ্যাডমিশন টার্গেট করবা মনে রাখতে পারবে না। সেই জন্য আমারগুলো হচ্ছে মাস্ট, এর বাইরে কিছু পড়লে এটা বোনাস, মাথায় রাখতে পারলে বোনাস। তো খাদ্য নিরাপত্তা রসায়ন কি, ফার্স্টে যেটা আলোচনা এটা হচ্ছে ফুড সিকিউরিটি ও কেমিস্ট্রি, ঠিক আছে? এর কারণে খাদ্য নষ্ট হয়, এইসব হাবিজাবি বিষয়গুলোতে কেমিস্ট্রির বেশ অবদান আছে, বেশ অবদান মানে কি অনেক বেশি অবদান আছে। তো সেই জন্য হচ্ছে এখানে এই জিনিসটা আসছে, এটা ভোকেশনালের মধ্যে পড়ছে, কর্মমুখী রসায়নের মধ্যে। 96 সালে WHO, এগুলো একদম স্লো পড়ানোর কোনো দরকার নাই, কর্তৃক আয়োজিত বিশ্ব খাদ্য সম্মেলন বা ওয়ার্ল্ড ফুড সামিটে বিভিন্ন রাষ্ট্র খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটিকে নিম্নভাবে সংজ্ঞায়িত করা হয়। তাহলে ক নাম্বারের কোয়েশ্চেনে তুমি একটু লিখে রাখো, ক নাম্বারের কোয়েশ্চেনে কি আসবে, এটা খাদ্য নিরাপত্তা কি, ক নম্বরের কোয়েশ্চেন আসবে, একটু বইয়ে মার্ক করে রাখবা। তো ফার্স্ট লাইনটা সবসময় পড়বে, এটা কে, খাদ্য নিরাপত্তার সংজ্ঞা কে দিছে। মেডিকেল কেমন দুষ্ট দেখো, মেডিকেল যখন কোয়েশ্চেন আসবে মেডিকেল খাদ্য নিরাপত্তার সংজ্ঞা জিজ্ঞেস করবে না, বিষয় বুঝতে পারছো? তোমাকে হচ্ছে বলবে কি কয়টা বিষয়ের উপর নির্ভর করে, এটাও সবাই দেখছো, এটাও জিজ্ঞেস করবে না, বুয়েটারও চোখ এরকম। তো ওরা জিজ্ঞেস করবে কে, এই সংজ্ঞাটা কে দিছে, ঠিক আছে? এই সংজ্ঞাটা কোন সবাই নির্ধারণ করছে, ডিরেক্ট বই কেন্দ্রিক কোয়েশ্চেন, কিন্তু বলবো হচ্ছে তোমাকে এই সংজ্ঞাটা কে দিছে, খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি নিম্নভাবে। তাহলে কোথায়, এটা ওয়ার্ল্ড ফুড সামিটে এটাকে এইভাবে সংজ্ঞায়িত করছে, কে দিছে বলছে, এটা WHO কর্তৃক আয়োজিত, এর মানে WHO-র কথাও বলতে পারো। বিশ্ব বুঝতে হবে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের আলোচনায়, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের আলোচনা এইসব পয়েন্ট। তো এই লাইনটা ইংলিশ সংজ্ঞাটা এত সুন্দর, অল পিপল, দেখো কি সুন্দর কথা, অল পিপল এট অল টাইমস হ্যাভ অ্যাক্সেস টু সাফিসিয়েন্ট সেফ নিউট্রিশাস ফুড। এর মানে হচ্ছে খালি সাফিসিয়েন্ট আছে হলে হবে না, খাদ্যটা নিরাপদ কিনা এটা দেখতে হবে। বিষয় বুঝছো? তুমি ধরো রেড মিট, গরু, খাসি এগুলো বেশি বেশি করে খেয়ে ফেলছো, এটাই আছে, এটা কিন্তু না। নিউট্রিশাস ফুড থাকতে হবে, সেফ ফুড থাকতে হবে, মানে এগুলো কোয়ালিটি কন্ট্রোল। আমাদের অনেকগুলো তোমার ওই অভিযান চালায়, ধরে না, ধরো মাংস আছে কিন্তু দেখা যায় হচ্ছে কি তোমার এই মাংসগুলো পচা মাংস, এগুলো হলে হবে না। কয়টা ক্লাস হবে এটার উপর, 2টা থেকে 3টা ক্লাস হবে, কিন্তু অনেকগুলো সলভ করাবো, ঠিক আছে? MCQ সলভ করাবো, সিকিউ সলভ, সিকিউ ফিক্সড, 5টা সিকিউ পড়লে এখান থেকে একটা পাবা, মানে 5 রকম ফরম্যাট, এগুলো সব ঘুরে ফিরে একরকম, এগুলো করলে একটা কমন পাই, মানে একই টপিক ঘুরে ফিরে আসছে এরকম। তাহলে তুমি সংজ্ঞাটা এটাও দিতে পারো, মেনটেন হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। এর মানে হচ্ছে কি হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফের জন্য, কর্মক্ষম আর হচ্ছে সুস্থ, সুস্থ কর্মক্ষম জীবনযাপনের জন্য, অল পিপল অ্যাট অল টাইমস, ঠিক আছে? এটা কিন্তু দিয়ে দিতে পারো, ক নম্বরের কোয়েশ্চেন আসলে ইংলিশটা যদি দিয়ে দাও তাহলে তো একদম অসাধারণ একটা অ্যান্সার দিলা। WHO ওয়ার্ল্ড ফুড সামিটে খাদ্য নিরাপত্তাকে এইভাবে সংজ্ঞায়িত, নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়, কিভাবে, অল পিপল অ্যাট অল টাইমস হ্যাভ অ্যাক্সেস টু সাফিসিয়েন্ট সেফ নিউট্রিশাস ফুড টু মেনটেইন এ, কেন কেন খাবারগুলো কেন দরকার, টু মেনটেইন এ হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, বেঁচে থাকার জন্য না, টু মেনটেইন এ হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ। তো বছরের সব সময় সব নাগরিকের সুস্থ ও কর্মক্ষম জীবনধারণের জন্য, এই সংজ্ঞা বলতেছি না আমি, তুমি শিওর থাকো, আমি এখনো বলতেছি না। এই খাদ্য নিরাপত্তা আসলে তোমরা 90% স্টুডেন্ট কি লিখবে, এটা বাংলা রচনা বানাই দিবা, তুমি কি ওয়ার্ড লিখবে না। এই যে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, সেফ স্বাস্থ্যবিধি সম্পন্ন, নিউট্রিশাস
ও সঠিক পুষ্টিমানের খাদ্য, এই শব্দগুলোর ভিতর দেখবে খালি পর্যাপ্ত মনে আছে, বাকি দুইটা মনে নাই। বাকি দুইটা এমনি নিজের মতো একটা বাংলা করে দিছো, সাফিসিয়েন্ট সেফ নিউট্রিশিয়াস ফুড, এই কথাটা থাকতে হবে। কেন সুস্থ, অনেকে বলবো হচ্ছে বেঁচে থাকার জন্য, এটা অনেকে করবা। এরপর বছরের সব সময় কার, সব নাগরিকের, বিষয় বুঝছো, এই পয়েন্টগুলো আশা করি তোমাদের মনে থাকবে। এরপর আসবে হচ্ছে খাদ্য নিরাপত্তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তিনটি বিষয় এভাবে মেডিকেলের জন্য মনে রাখে অনেকে, যদিও দরকার নেই। প্রসব, প্রসব, প্রতে হচ্ছে কি বলতো, প্রাপ্তি, সতে হচ্ছে সামর্থ্য, ঠিক আছে, সতে হচ্ছে সামর্থ্য, বতে হচ্ছে ব্যবহার, ঠিক আছে। তাহলে এটা কি পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, প্রাপ্তি 24 ব্যাচে তো আমাদের চিটাং কলেজে কি একটা প্রাপ্তি আছে নাকি, পরীক্ষায় দেখি ভালো করছে, তো একটু দেখি তো, প্রাপ্তি এটা হচ্ছে সামর্থ্য, এটা হচ্ছে কি ব্যবহার, বিষয় বুঝতে পারছো? তাহলে এই তিনটা জিনিস মনে রাখবা, খাদ্য নিরাপত্তা তিনটা বিষয়ের উপর, এই জিনিস তুমি পাশে লিখে রাখো। এটা হচ্ছে এমসিকিউর এমএমটি, এটা হচ্ছে এমসিকিউর এমএমটি, বিলিভ ইট অর নট। এটা যে কয়বার আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় তুমি চিন্তাও করতে হবে, সিলেবাসেই আছে কম, তাহলে এর ভিতরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ওটা তো আসবে। তাহলে পর্যাপ্ত তোমাকে বলবো হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ে তিনটি এই কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত, এগুলা লিখতে। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি হতে হবে, এর মানে হচ্ছে খাদ্যের যোগান থাকতে হবে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় পেঁয়াজের যোগান কমে যায়, পেঁয়াজের যোগান কমে যায় বলে ভুল হবে। পেঁয়াজের জন্য তো আমার জানা মতে, আমার ইনফরমেশন, আমি তো পেপার পত্রিকা থেকেই পড়ি, বাংলাদেশ এমনিই ডিপেন্ড করে, ইন্ডিয়া চাইনা এইসবের উপর ডিপেন্ড করে, বিষয় বুঝতে পারছো? আমরা এমনিই কিনা মনে হয় পেঁয়াজের দিকে, আমি জানি না, হয়তো একটা সিজনে থাকে এরকম, বা এটা সংরক্ষণের ঝামেলা আছে কিছু না কিছু জায়গায়, আর নয় বিষয় বুঝতে পারছো। তো আমাদের একটা ঘাটতি শুধু কি, পেঁয়াজ টেয়াজ তো এগুলো কিছু না, পেঁয়াজটা বাংলাদেশের মানুষকে মনে করে অনেক কিছু, পেঁয়াজ খায় না ওয়ার্ল্ডের এরকম মানুষ অনেক, কিন্তু বাংলাদেশে মনে হয় যে পেঁয়াজ না থাকলে কি না কি হয়ে যাবে, বিষয় বুঝতে পারছো? তো এখানে কিছু মজার বিষয় আছে, বাংলাদেশে যেমন দেখবো হচ্ছে তোমার নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে এগুলোর দাম অনেক ক্ষেত্রে অনেক বেড়ে যায়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে অনেক বেড়ে যায়। যেমন তো আমরা মনে হয় জন্মের পর থেকেই দেখতেছি সব সব সময় দ্রব্যমূল্য বাড়তেছেই বাড়তেছে, মানুষ একটা অশান্তিতে থাকে। তো আমি কোরিয়ান কিছু সিরিজ মানে মাঝে সিরিজ দেখছি এবং বাইরের কিছু জিনিস দেখছি, তো ওদের সিরিজে দেখা যায় তোমার হচ্ছে ওইখানে কলার দাম অনেক বেশি। 1988 এরকম একটা সিরিজ দেখতেছিলাম, ওদের কলার দাম দেখি হচ্ছে মানে একটা কলা ওদের কাছে মনে হয় যে এটা কি না কি, এটা মানে অমূল্য সম্পদ। বাংলাদেশে তো কলা রোডে কাটে, যদিও বাংলাদেশেও কলার দামও বেড়ে যাচ্ছে, যাই হোক, এই কলা মনে হবে কি তোমার অমূল্য সম্পদ, মানে এরা মাঝে মধ্যে খায়, ঠিক আছে, এতই দাম। কিন্তু ওদের দেখবা হচ্ছে যে নুডলস হাবিজাবি এগুলোর দাম হচ্ছে মানে বাংলাদেশের পানির দামের মতো, মানে বিষয় বুঝতে পারছো, যেগুলো ওরা বেশি খায় এগুলোর কিন্তু দাম কম, কোন একটা কারণে, কি কারণ তো এটা সিরিজে তো আর এখানে খাদ্য নিয়ে আলোচনা করে না, হয়তো বুত্তুকে হাবিজাবি কি করে আমি জানি না, বা যেভাবে হোক ওদের দেশে যোগান আছে যেগুলা খায়, মানে একদম কমন যে খাবারগুলো এগুলোর দাম দেখলাম খুব কম, বিষয় বুঝতে পারছো? বাট বাংলাদেশে তো আসলে সব খাবারেরই একটু দাম বেশি, বিষয় বুঝছো, সব খাবারেরই দাম বেশি, সব খাবার পাওয়া যায় বাংলাদেশের সুবিধা হচ্ছে এটা, প্রায় সব খাবারই বাংলাদেশে মনে হয় পাওয়া যায়। খাদ্য গ্রহণের সামর্থ্য থাকতে হয়, খাদ্য থাকলে তো হবে না, অনেক গরিব আছে ওর কি নেই বলতো, অর্থনৈতিকভাবে সামর্থ্য এবং শারীরিকভাবে সেই খাদ্য গ্রহণের সামর্থ্য। তো এইসব পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট ওটা ভালো হয়ে পড়তে হয়, ওইটার ভিতরে আবার কোনো পয়েন্ট ভিতরে একটু ঘুরে দেখতে হয়, যেসব পয়েন্ট ইম্পর্টেন্ট ওগুলোর ভিতরে একটু ঘুরে দেখতে হয়। সঠিক ব্যবহার, এটা হচ্ছে প্রয়োজন মতো পুষ্টিমান সম্পূর্ণ খাদ্য গ্রহণের ব্যক্তি জ্ঞান, পর্যাপ্ত পানি গ্রহণ ও স্বাস্থ্যবিধি অনুসরণ। তো এগুলো আমি পড়ালে হবে কি তোমার জন্য একটু, হ্যাঁ মানে একটু আলোচনা করতে 2-4টা লাইন আমি ইচ্ছে করেই বলতেছি যাতে তোমার মাথায় জিনিসগুলো স্থায়ী হয়। ফার্স্ট পেজটা যে এই কর্মমুখী রসায়নের কি পরিমাণ ইম্পর্টেন্ট তুমি বিশ্বাসও করতে পারবে না। খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় রসায়নের ভূমিকা বহুমুখী, এই বহুমুখী ভূমিকাকে মূলত দুটি অংশে আলোচনা করা হয়। এটা হচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়নের ভূমিকা। তাহলে তোমাকে বলবে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা তো খুব ভালো বুঝলাম, রসায়নের এখানে কাজ কি, মানে কেমিস্ট্রিটা কি কাজ করছে এখানে, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে রসায়নের ভূমিকা। যেমন আগে যে পরিমাণ খাবার উৎপন্ন হতো বাংলাদেশের, সত্যি কথা এখন যেটা কৃষি জমি আছে এটা অনেক কমে গেছে, মনে হচ্ছে বাংলা পড়াচ্ছে সমাজ পড়াচ্ছে অনেক দিন পর মনে হচ্ছে হ্যাঁ বাংলা ক্লাসে যেরকম হতো না ওই রকম, মানে গল্প সমাজ বিজ্ঞানে যেরকম গল্প। যাই হোক, রসায়নের ভূমিকা কি জেনে বলতে গেলাম, বাংলাদেশে এখন হচ্ছে জমির পরিমাণ কমে গেছে, যেগুলো হচ্ছে কৃষিকাজ করা হয় এরকম জমির পরিমাণ কমে গেছে, কিন্তু তোমার হচ্ছে তোমার প্রোডাকশন বাড়ছে কেন বলো তো, সায়েন্স, সায়েন্স এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে মানুষ গরু দিয়ে হাল চাষ করতো, ঠিক আছে, ওইখানে ট্র্যাক্টর আসছে তোমার এখন, ওই বাংলাদেশের এইটুক অ্যাটলিস্ট বুদ্ধি হয়েছে, ওই যে বিভিন্ন জায়গায় কি বলে ওনাদের কৃষি অফিসার যারা আছে ওনারা বিভিন্ন সার বীজ এগুলো নিয়ে হচ্ছে জ্ঞান দেয়। ইভেন হচ্ছে তোমার মাছ চাষে তুমি তো পড়ালেখা করে যে বুয়েটে পড়বা খুব শুধু শুধু করবা, তুমি হচ্ছে মানে
ক্রিয়েটিভ হতে হবে মানুষকে, মানে অ্যাক্টিভ হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। পুকুরে মাছ চাষ করে তুমি কিন্তু লাভ করতে পারবা না, পারবা কত আর লাভ করবা? নতুন নতুন মাছ চাষের অনেকগুলা কিন্তু ওয়ে আছে। তো কর্মমুখী রসায়ন আসলে তোমাকে চেষ্টা করছে এই জিনিসগুলো তোমার কাছে পৌঁছায় দেয়া, মানে একটা স্টুডেন্ট যাতে এগুলোও জানতে পারে। এগুলো হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইভেন তুমি পুকুরে মাছ চাষ করতে গেলে পুকুর তো একটা বড় জায়গা লাগবে, পুকুরে মাছ চাষ করে তুমি কয় টাকায় পাবা? তো এখন হচ্ছে নতুন কিন্তু অনেকগুলো সিস্টেম আসছে, ছোট একটা জায়গায় তুমি এক পুকুরে যা পাবা আমি ছোট একটা ট্যাঙ্কের মধ্যে ওই টাকাটা পাবো। বিষয় বুঝছো? তোমার ফ্যামিলি মেম্বার কেউ ইনভলভ থাকলে ইনভেস্টমেন্ট খুব কম। আমার মনে হয় আমি একবার দেখতেছিলাম, আমার একটু মাছ চাষ করার জানি কোন সময় পড়ানোর আগে একটু চিন্তা আসছিল যে আমি একটু মানে টাকা কিভাবে আয় করা যায়। তো আমি এটা দেখতেছিলাম, আরে প্রযুক্তির নামই তো ভুলে গেছি। যাই হোক, ওই ধরো মনে হয় তোমার কয়েকটা ট্যাঙ্ক করতে, 4-5টা ট্যাঙ্ক করতে হাইয়েস্ট 6 লাখ টাকার মতো লাগতে পারে। বিষয় বুঝছো? ইনভেস্টমেন্টটা হচ্ছে এককালীন 6 লাখ টাকার মতো লাগতে পারে। তুমি কম করো, মানে যাদের আছে, মানে আমি বললাম জীবনের কোনো, তুমি তো এখন চিন্তা করছো আমার সুযোগ নেই। মানুষ তো বুঝতে পারে না কখন সুযোগ আসে, যখন সুযোগ আসে তখন যদি এরকম কিছু করতে যাও, মডার্ন টেকনোলজি কি আছে আগে ওইটা করার আগে অ্যানালাইসিস করবা। তো মাছ চাষটাকে তুমি যদি এখানে করো, তোমার প্রোডাকশন হবে অনেক বেশি, মানে তোমার প্রফিট হবে অনেক বেশি, এবং বছরে হচ্ছে তুমি কয়েকবারই, বছরে ধরো 3-4 বার করে এগুলো বিক্রি করতে পারবা। মানে এক একটা ট্যাঙ্কে তোমার হচ্ছে অনেক করে মাছ পাবা। আরেকটা কি জানি বলতে গেছে না, হোয়াট এভার। দেখো তাহলে একটা হচ্ছে উৎপাদন বৃদ্ধিতে, এরপর মুরগিকে আমরা কি করে ফেলি, বড় বড় করে ফেলি। ঠিক আছে, মুরগিরে হচ্ছে মোটা বানাই ফেলি। এরপর হচ্ছে উৎপাদিত খাদ্যবস্তুকে দীর্ঘকাল সংরক্ষণে রসায়নের ভূমিকা। ও পুকুরে যেটা বলতে চেয়েছিলাম, এটা পুকুরেও যখন তুমি মাছ চাষ করবা তখন তুমি তুমি যদি করো, তুমি কেমিস্ট্রির স্টুডেন্ট, তুমি যদি করো, সাধারণ মানুষ করবে কি, মাছের পোনা এনে ছেড়ে দিবে। এখন সাধারণ কৃষক এইসব কাজ করে না। পুকুরের তোমার টেম্পারেচার কন্ট্রোল, বা টেম্পারেচার কন্ট্রোল বলছি, পিএইচটা তুমি দেখবা, একটা পিএইচ মিটার কিনে নিয়ে তোমার 3,000 টাকার মতো, 3,000 টাকায় ভালো পাবা, 1,500 টাকায়ও পাওয়া যায়, 3,000 টাকায় ভালো পাবা। তুমি পিএইচটা চেক করবা, চেক করে ওখানে বিষয় আছে, তুমি নিজে না বুঝলে কৃষি অফিসারকে ফোন দিবা, মানে কি ঘটনা করতে হবে, পিএইচটা এত পাইছি, পরিবেশটা মেনটেইন করা, পরিষ্কার করে কি দিতে হবে, কোন জিনিস দিতে হবে, এগুলা দিয়ে তুমি হচ্ছে কি করবা বলো তো, মেনটেন করবা। এরপর হচ্ছে তুমি দিবা ওই কি বলে মাছের পোনা যখন ছাড়ার দরকার, কোনটা ছাড়লে কি হয়, এটারও তুমি ডিসকাস করে কি করে নিবা, আইডিয়াটা নিয়ে নিবা কি করলে কি হবে। এগুলো একদম মনে হয় আমার জানা মতো এগুলো একদম ফ্রি ডিসকাস করতে পারবে আর কি, তোমার কোনো ফি লাগবে না, মানে কনসালটেশন ফি লাগে না। কৃষি অফিসার যারা আছে, এক্স্যাক্টলি কৃষি অফিসারই বলে মনে হয়, ওনাদের কাছে সব ইনফরমেশন আছে। তো খাদ্য উৎপাদন বৃদ্ধি, বুঝতে পারছো? ও উৎপাদিত খাদ্যবস্তুকে দীর্ঘকাল সংরক্ষণে রসায়নের ভূমিকা, এই দুইটা পয়েন্ট একটু মার্ক করে রাখো। এইটা আসলে আমি জানি সবাই, যদি তোমাকে বলা হচ্ছে খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকাকে কয়টি অংশে আলোচনা করা হয়, আমার ধারণা মতে ম্যাক্সিমাম তিনটা তিনটা দিয়ে দিবে। খাদ্য নিরাপত্তার সাথে এই পড়ছে তিনটা তিনটা দিয়ে দিবে না, রসায়নের ভূমিকা হচ্ছে দুইটা। ঠিক আছে, রসায়নের ভূমিকা হচ্ছে দুইটা। তাহলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কথা এখানে বলছে, কৃষি জমিতে অধিকতর ফসল, এগুলা উৎপাদন খাদ্য নিরাপত্তার প্রধান সত্য। তাহলে এটা হচ্ছে এমসিকিউতে দিয়ে দিতে পারে, কৃষি জমিতে অধিকতর পরিমাণে এগুলো দিতে পারে। তো এখানে আসবে উন্নত মানের বীজ যেমন দরকার, তার সাথে দরকার বৃদ্ধি ও ফুল ফল ধারণের প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। মেডিকেলে কি আছে, কি করছে, কে কি বৃদ্ধি করছে, এটা লাগবে না, ডিরেক্ট এটা দিয়ে দিবে। উদ্ভিদের ফুল ও বৃদ্ধি ও ফুল ফল ধারণের প্রয়োজনীয় উপাদান 9 কোনটি? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, আর একটা ধরো দিল ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম নাই, ক্যালসিয়াম হচ্ছে মানুষের হাড় বৃদ্ধিতে লাগে, তাহলে উদ্ভিদের ভিতরে ওরে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার দেখো তো, নাইট্রোজেন যুক্ত প্রধান সার হলো ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, এরা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, ফসফরাস যুক্ত বিভিন্ন সার হলো কি, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এই সংকেতটা লাগবে, মনোক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। ঠিক আছে, এটা সংকেত 5 স্টার লিখে রাখো, 5 স্টার, মানে তোমাকে আটকানো, এটা মুখস্থ, মানে বুঝছো, তোমার বুঝতে হবে কোন পয়েন্টটা তুমি পড়বা। ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি। ড্যাপ কি জিজ্ঞেস করবে, ড্যাপ হচ্ছে কি, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। আশা করি বুঝতে পারছো, আমার উদ্দেশ্য হচ্ছে তোমার কোয়েশ্চেনগুলো দেখানো কোনটা কোনটা আসে। তো আমি যখন পরীক্ষা নিব এই চ্যাপ্টারে, তখন আমি কি দিব বলো তো, টিএসপি সংকেত কোনটি। ঠিক আছে, ডাইঅ্যামোনিয়াম ফসফেটের সংকেত কি। এরপর দিব হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক কি, নাইট্রোজেন যুক্ত সার। এরপরের পেজটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা। পটাশিয়াম যুক্ত সার হলো, তোমাকে আসবে নিচের কোনটি পটাশিয়াম যুক্ত সার, বাংলা নাম লিখে থাকবে, মিউরেট অফ পটাশ, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, অমুক সমুক তমুক এমনি দেয়া থাকবে। তাহলে পটাশিয়াম মানে কে, তাহলে এটা কি হলো বলো তো, মিউরেট অফ পটাশ, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি। এরা উদ্ভিদের ফুল ফল ধারণ বৃদ্ধিতে সহায়ক হচ্ছে নাইট্রোজেন যুক্ত গুলা, ফুল ফল ধারণে সহায়ক সার কোনগুলা বলো তো, পটাশিয়াম যুক্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে এমনি পয়েন্ট। ইনসেকটিসাইড হচ্ছে যেগুলো পোকামাকড় ধ্বংস হয়।
তো এই প্যারাগুলো পরে কোনো লাভ নাই, এগুলো আমরা দেখতে পারো। অবদানে বিগত কয়েক পৃথিবীর খাদ্য উৎপাদন ভূগোলে বাংলাদেশের খাদ্য সম্পূর্ণ হয়েছে। উৎপাদিত ফসলকে খাদ্যরূপে ব্যবহার করার জন্য কয়েক মাস বা বছরের বেশি সময় সংরক্ষণ করা যায়। যেমন আম বলো, আরো অনেক কিছু। আম তো মনে হয় পুরো বছর থাকলে ভালো হতো। যাই হোক, রসালো শাক হাবিজাবি এগুলো যে বলছে সহজে পচেছে। খাদ্য সংরক্ষণে বাধা, এটা এমনি দেখার জন্য, এটা রিডিং, এটা ওইরকম ইম্পর্টেন্ট কিছু নেই, তাও আমি একটু মার্ক করি। বাধা কি আছে এই পয়েন্টটা আসবে এখানে, সেই জন্য দাগাই লাভ নেই। নষ্ট হওয়ার কারণগুলো হলো জীবাণু বা ব্যাকটেরিয়া, ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া। পরিবেশের কারণ যেমন বাতাসে আর্দ্রতা বৃদ্ধি, তাপমাত্রার উঠানামা। ঠিক আছে, তাহলে আর্দ্রতা কি বলো তো? তোমাকে যদি জিজ্ঞেস করে আর্দ্রতা কি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর্দ্রতা কি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস, এগুলো বায়োলজিতে তোমরা ভালো পড়ছো, আক্রান্ত হওয়া মানে এইগুলো পরিচয় জানো। তো টক্সিন কি একটু দেখো, টক্সিন আমার সামারিতেও থাকবে। এদের দেহ থেকে নিঃসৃত পরিমাণ বৃদ্ধি, উৎসতে থাকে এক ধরনের বিষাক্ত উপাদান। বিষাক্ত উপাদানগুলোকে কি বলে? টক্সিন বলে। তাপমাত্রা আর্দ্রতার পরিবর্তনে, তাহলে এই পয়েন্টে এখান থেকে একটু দাগাই ফেলো তো, টক্সিন কি, এটা ক নম্বরের কোয়েশ্চেনে আসবে। বাতাসে তাপমাত্রা আর্দ্রতার পরিবর্তনে ওইসব ক্ষতিকর জীবাণু বা ছত্রাকের ওইসব বলার দরকার নেই। এদের দেহ থেকে নিশ্চিত উৎসেচকের পরিমাণের বৃদ্ধি ঘটে। এই উৎসেচকে থাকে এক ধরনের বিষাক্ত উপাদান, এই বিষাক্ত উপাদানগুলোকে টক্সিন বলে। খাদ্যে টক্সিন মিশ্রিত হওয়াকে কি বলে? ফুড পয়জনিং। তো তোমরা অনেক সময় দেখবা, তোমরা বাইরে যখন খাওয়া দাওয়া করো, অনেকে তোমাদের বন্ধু বান্ধব ফুড পয়জনিং টার্মটা ইউজ করে। ঠিক আছে, তো বলে হচ্ছে কি এর মানে খাদ্যে বিষক্রিয়া হয়েছে, ফুড পয়জনিং। শীতকালে মোটামুটি খাবার ভালো থাকে, বাট গরমকালে হচ্ছে আরো দ্রুত নষ্ট হয়। এই যে দেখো, গ্রীষ্মকালে ফুড পয়জনিং, পেটের অসুখের কথা শুনে থাকবে, এইসব পড়া মানে টাইম নষ্ট। তো এবার একটু দেখো তো, তোমরা এর মধ্যে জেনেছো যে বিভিন্ন ঋতুতে উৎপাদিত ফল, এই প্যারাটা পড়া টাইম নষ্ট পুরোটা, এটা পড়ার দরকার নেই। ফল মূল ঘাস পচন থেকে সংরক্ষণ, ব্যবসায়ীরা ক্যালসিয়াম কার্বাইড, গুঁড়া ও ফরমালিন দ্রবণ পচনরোধক বা প্রিজারভেটিভ রূপে ব্যবহার করে। নানা জটিল সংরক্ষণে ক্যালসিয়াম ফরমালিন ব্যবহার নিষিদ্ধ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কার্বাইডও নিষিদ্ধ। এই কার্বাইড নিয়ে আমরা পড়ছি ইথাইন প্রিপারেশনের মধ্যে, আমরা পড়ছি তাই না? এটা অর্গানিকের মধ্যে এটা পড়ছি। ঠিক আছে, অর্গানিকেও পড়ছি, থার্ড চ্যাপ্টারেও পড়ছি এটা। ক্যালসিয়াম 2+ আর কার্বাইড কি হয়? আন্তর্জাতিকভাবে অনুমোদিত খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য আন্তর্জাতিকভাবে অনুমোদিত পচনরোধক বা প্রিজারভেটিভ আছে। তো এখানে খাদ্য নিরাপত্তা কি, এটা একটু সবাই বাসায় মুখে বলো তো, খাদ্য নিরাপত্তা কি যদি আসে। ঠিক আছে, খাদ্য নিরাপত্তা কি বলতো? অল পিপল, সব নাগরিকের, এট অল টাইম, সব সময় অ্যাক্সেস থাকতে হবে। এর মানে খাদ্য গ্রহণের কি কি বলে এটারে? সেফ, সাফিসিয়েন্ট, সেফ, নিউট্রিশাস খাদ্য গ্রহণের জন্য যে ব্যবস্থা, এটাকে বলা হয় খাদ্য নিরাপত্তা। বিষয় বুঝতে পারছো? কি কি কারণে? তোমার হচ্ছে ওই যে হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, সুস্থ ও কর্মক্ষম। তো এখানে আর কিছু লাগবে না, এখানে প্রিজারভেটিভটা আসো। প্রিজারভেটিভ তোমাদের শর্ট সিলেবাসে আছে এবং এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এখান থেকে সিকিউ আসলে আমরা হচ্ছে বিপদে পড়লে অ্যান্সার করব, খারাপ মার্কস পাবা না একদম। তুমি বিপদে বুল আছে, বুল লিখলে, একটা ম্যাথ বুল লিখলে তো তুমি 0 পাবা। ঠিক আছে, বাট এখানে হচ্ছে কি বলতো, জিসান বলেছে কেমিস্ট্রি ইজ রিলেটেড টু বাংলা থ্রো ভোকেশনাল কেমিস্ট্রি। গদুলি বিকেল জিজ্ঞেস করেছে ভাই আপনার ক্লাসগুলো সব করছে, এখন কি এফআরবি করব? দরকার মানে তোমার দরকার নেই আর কি, এটা রিভিউ করে তুমি যদি চাও, হ্যাঁ আরেকবার রিভিউ করবা, একটু শুনবা কথাগুলো, তাহলে করতে পারো তোমার টাইম থাকলে। একটু দেখে নিবা, বা ফার্স্ট ওয়েব থেকে একটু ফার্স্ট দেখে নিবা, তোমার ক্লাসগুলো করা থাকলে এটা কোনো ইজি হবে যদি ভর্তি হয়ে থাকো বিষয় বুঝতে, আদারওয়াইজ না। আদারওয়াইজ তুমি ডিরেক্টলি পরবর্তী, আমাদের ধরো একাডেমিক স্টুডেন্ট যারা, এ হচ্ছে তুমি মানে এই ধাপটা ইজি হবে আর কি। তুমি একটু প্র্যাকটিসেও জোর দিও, এফআরবিতে ক্লাস করলেও প্র্যাকটিসে জোর দিবা। একটু পড়ার মধ্যে আসি। দেখো, প্রিজারভেটিভ ও খাদ্য সংরক্ষণ কৌশল, বিভিন্ন রকম খাদ্য, এইটা কিন্তু আমি বারবার বলছি, আমি কিন্তু গল্পে যাচ্ছি, হাবি যাবি তোমাদের নাম কমেন্ট এগুলো পড়তেছি কেন বুঝতে পারছো? এটা যে চ্যাপ্টার না হয় তোমাদের মাথা ঘুরে বলবো কি পড়াচ্ছে, এটা দ্রুত আমি টান দিচ্ছি, সমস্যা নেই। খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ পড়বা, এখানে এইসব প্যারা পড়া মানে তুমি টাইম নষ্ট। ভুল বলছি, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে। ঠিক আছে, খাদ্যবস্তুতে পানির উপস্থিতি এবং 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই ব্যাকটেরিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী, খুবই ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা দাগাই ফেলো তো, বইয়ের পেজ নাম্বার সবাই জানো, পেজ নাম্বার হচ্ছে 561, এটা দাগাও, এই পয়েন্টটা দাগাও। ঠিক আছে, এই লাইনটা দাগাও। তোমাদের এই যে
ভালো পেন নিবে তোমরা এরকম দাগানোর জন্য। ওইসব কলম দিয়ে যখন এমনি করবা এগুলো একটু বাজে হবে, ঠিক আছে? এরকম যদি থাকে নিবা, ঠিক আছে? যদি থাকে এটা নিতে পারো, আদারওয়াইজ পেন দিয়ে দাগো, কোনো প্রবলেম নেই। অনেকে পেন দিয়ে দেয়, এটা আমি দেখলাম এটা তো আসলে সবার জন্য কেনা, সব জায়গায় বাংলাদেশে তো পাওয়া যায় তা না, তো মোটামুটি পাওয়া যায়। এইসব কিনলে হয় কি তোমার বইটা অনেক সুন্দর মনে হয়। তবে যদি বই আবার নিউজ প্রিন্ট হয় তখন পেজের এই সাইড থেকে এই সাইডে চলে যাবে। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছো। আর মেডিকেলে যারা পড়বে এগুলো কিনলে একটু সুবিধা আছে, আরও একটা কালার নিতে পারো। তাহলে হবে কি, কোন লাইনটা তুমি দুইটা কালারের কোডিং ইউজ করবা, আমরা যেমন পরের বছর থেকে দাগানো ওইটা এমন মানে কোনটা এক কালার এক একটা ইন্ডিকেশন দিবে। সবুজটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আর লাল করে দিলে ওটা মানে প্রিভিয়াস ইয়ার্সও আসছে, এরকম কিছু কোড নিজেরও রাখতে পারো, সমস্যা নেই, ওইটাতে বেশি জোর দেওয়া লাগবে না। এই চ্যাপ্টারটা আসলে ওইরকম, তো ওই জন্য বলছি। ঠিক আছে, খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ এটা লাগবে, এটা তোমার লাগবে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা কিসে লাগবে? খ নাম্বারের কোয়েশ্চেনে লাগবে প্রধান কারণ। তাহলে খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ কয়টি? এমসিকিউ, এটা হচ্ছে কি এমসিকিউতে লাগবে, মেডিকেল বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষায় লাগবে, ওটা আরো পরে। তাহলে জীবাণু দ্বারা হতে পারে, জীবাণু দ্বারা হতে পারে, জীবাণু দ্বারা হতে পারে। এরপর কি এনজাইম বা উৎস অক্সিজেন উপস্থিত খাদ্যবস্তুর জারণ, ঠিক আছে? খাদ্যবস্তুর জারণ, একটা হচ্ছে জীবাণু ব্যাকটেরিয়া ইস্ট মোল্ড, আরেকটা হচ্ছে জারণ, আরেকটা হচ্ছে ধাতব আয়নের প্রভাবে তৈল কি বলে চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ। জীবাণু দ্বারা খাদ্যবস্তু পচন, এনজাইম দ্বারা খাদ্যবস্তু জারণ ও ধাতব আয়ন ইত্যাদি দ্বারা বর্ণ পরিবর্তন। তাহলে ধাতব আয়নের প্রভাবে, তাহলে একটা করছে জীবাণু, আরেকটা হচ্ছে কি বলতো অক্সিজেনের উপস্থিতিতে জারণ, এনজাইম এবং অক্সিজেন, এনজাইম অক্সিজেনের উপস্থিতিতে জারণ, আরেকটা হচ্ছে ধাতব আয়নের প্রভাব। ঠিক আছে, ধাতব আয়নের প্রভাব এগুলা কি করবে? জারণ ঘটাবে খাদ্যবস্তুর। জারণের ক্রিয়া হবে খাদ্যবস্তু বর্তমানে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ সঠিকভাবে মিশিয়ে খাদ্য বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়। এরপর আসো আমাদের আর খ নাম্বারের কোয়েশ্চেন কি আসবে, সব একসাথে আছে, মানে শুরুর এই কয়টা পেজের মধ্যে একটু ইনফরমেশন বেশি। আমি একটু দ্রুত আগাচ্ছি, দেখো তো। খাদ্য সংরক্ষণ বা ফুড প্রিজারভেটিভ, এটা কি হবে? যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্টের আক্রমণ অথবা খাদ্যবস্তু এনজাইমের প্রভাবে পচন রোধ করা হয়, সেসব পদার্থকে ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণ বলা হয়। এটা ক নম্বরের কোয়েশ্চেনে আসবে, খাদ্য সংরক্ষক কি। তাহলে তুমি যখন আসবে তখন বলবো হচ্ছে যেসব রাসায়নিক পদার্থ, এগুলা কি? যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে, খুব কম পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশিয়ে খাদ্যবস্তুকে ফাঙ্গাস ও মুখসমূহের আক্রমণ থেকে রোধ করে পচন রোধ করা হয়, সেসব পদ্ধতি ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে কি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, দুই হচ্ছে কি বলতো কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। খাদ্যবস্তু শুষ্ককরণ করে, এটা আমি একটু বলি এই পয়েন্টটা। শুষ্ককরণ নিম্ন তাপমাত্রায় রেখে পচনশীল খাদ্যবস্তুকে এই ছাড়া বলছে, মানে ফুড প্রিজারভেটিভ দিল না, এর বাইরে ন্যাচারালি রাখতে গেলে এটা হচ্ছে কি এটা আর এটা। তো এটার কথা বুঝতেই পারছো, খাদ্যবস্তুকে শুষ্ককরণ এটা এখন ইম্পর্টেন্ট কিছু না। এটা চিটাগাঙে যারা আছো শুটকি বানানো ছাড়া, বা বাংলাদেশে এটা শুটকি বানানো ছাড়া এই জিনিসের শুষ্ককরণে তেমন কোনো, আরও আছে যেমন কিসমিস, এটা একটা শুষ্ককরণ। শুষ্ককরণ মানে কি করে ফেলে বলো তো? খাদ্যবস্তুতে পচন বেশি হয় কখন? যদি পানি থাকে, ঠিক আছে? পচন হয় পানি থাকলে। তো আগের দিনে যেমন বাংলাদেশের মানুষ ধরো শুটকিটা কেন এত পপুলার, তুমি যদি একটু চিন্তা করো নিজের মতো, একটু সায়েন্স খাটিয়ে সায়েন্সের রেস্টুরেন্ট যদি চিন্তা করো, তখন দেখবে হচ্ছে কি বাংলাদেশে মাছ যে পরিমাণ পাওয়া যেত একসময়, কিন্তু তুমি যদি পুরানো উপন্যাস পড়ো বাংলাদেশে কিন্তু মাছ পাওয়া যেত, প্রায় সবাই মোটামুটি মাছ টাছ অ্যাক্সেস করতে পারতো, ইজি ছিল বিষয়গুলা। ওরা কিন্তু এমনি দিয়ে দিত, মানে এক পুকুরে আছে সবাই মিলে তুলতেছে, এরকম হয়ে যেত, মানে মাছ ছিল প্রচুর, তোমার ন্যাচারালি ছিল এটা। এরপরে হচ্ছে তোমার কি দেখবা ওই যে ঘিয়ের তৈরি বা দুধের তৈরি বিভিন্ন কিছু, মানে ঘি আমরা এখন যে তোমরা অনলাইনে কিনো, তখন দেখবা হচ্ছে এগুলো মানুষের বাড়িতে হতো। মানে বিষয়বস্তু দুধ এগুলো হচ্ছে অ্যাভেলেবেল, মানে তুমি যদি বিভূতিভূষণের কোনো উপন্যাস পড়ো বা বিভূতিভূষণের কথা বলতে তুমি যেরকম পড়ো, তখন দেখবা হচ্ছে কি একটা মজার বিষয়, দেখবা হচ্ছে জমিদার বাড়ি বলো এমনি বাড়ি বলো, আর কিছু থাকুক না থাকুক, ও ভাতের সাথে ধরো দুধ আরো হাবিজাবি কি কি জানি দিত, মানে এগুলো খুব সুন্দর ইয়ে আছে। মানে এখন মনে হবে তোমার আরে এত দামি জিনিস, তখন ওইটা কি ছিল, অনেক অ্যাভেলেবেল ছিল, মানে বিষয়বস্তু এই জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল। আজকে বর্ষণকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। ও, এরপর মাছের যে বিষয়টা,
মাছ হচ্ছে তোমার তো সংরক্ষণ করা দরকার। সংরক্ষণের জন্য কি করে ফেলতো তখন একটা প্রসেস, এগুলো মানুষই আবিষ্কার করছে। ওর যদি হিট করতে থাকি সূর্যের তাপে, লবণও দিয়ে দেওয়া হলো পরে, লবণ টবণ দিয়ে করা হলো, লবণ বিভিন্ন কিছু দিয়ে পরে ধীরে ধীরে ফার্স্টে আজকে হচ্ছে এমনি নর্মাল হিটে ড্রাই করবে, তখন ওর কাছ থেকে পানি চলে যাচ্ছে, তখন কি হচ্ছে বলো তো, ওকে অনেকদিন সংরক্ষণ করা যাচ্ছে। শুটকির বাংলাদেশে আরেকটা বড় ইম্প্যাক্ট আছে, আরেকটা বড় ইম্প্যাক্ট আছে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব গরিব ছিল, যত যাই বলি, যত এই বাংলাদেশের এমন না একটা সময় তো এইগুলো কি আর অ্যাভেলেবেল আছে, তোমার 50-এর পরে 47-এর পরে কিন্তু মাছও আর এত অ্যাভেলেবেল আছে বললে ভুল হবে, তাও অ্যাভেলেবেল আছে। অত অ্যাভেলেবেল মানে বাইরের অনেক জায়গাতেই অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে বাংলাদেশের মানুষও গরিব ছিল, বাংলাদেশের মানুষ যেমন শুটকি আমরা অনেক পছন্দ, এটা হচ্ছে কি আমরা মানে সবাই মোটামুটি কি এটা অনেকটা ইউজ টু হয়ে গেছি, বড় লোক হয়ে এটা, মানে যাদের টাকা আছে ওরাও কি ইউজ টু হয়েছে। কেন এটা হচ্ছে তুমি দেখবা শুটকি যদি দেয়, পুরা কারি যেটা আছে মানে তরকারি বা কারি যেটা আছে এটাতে মনে হবে একটা মাছের ফ্লেভার আসছে। তো এটা হচ্ছে কি তোমার ফ্যামিলি বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থাগুলো কি বলে এটাকে, মানে এইবারে যে অবস্থা আর কি, অর্থনৈতিক অবস্থাটা যেরকম ছিল, তো এটা হচ্ছে পুরো ফ্যামিলির জন্য একটা ভালো জিনিস, মাছের বিকল্প হিসেবে ভালো সার্ভ করতো। মানে তোমরা প্রোটিনের সোর্সটা বলো বা সব কিছু মিলে ভালোই করতো। তবে শুটকিতে বিভিন্ন রকম কেমিক্যাল দেয়, তুমি যদি দেখো ক্যান্সার সৃষ্টি করার জন্য, যারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি শুটকি খায়, আমি কিছু বলবো না এটা আবার, এটা আসলে এরকম ক্যান্সার সৃষ্টি করার এটা স্পেসিফিক কারণ এভাবে বলা যাবে না, অনেক ক্ষেত্রে কারণ হচ্ছে জেনেটিক থাকে, তো এটা বলা যাবে না। তবে হচ্ছে এইসব কেমিক্যাল যেমন স্মোকিং, এটা ডিরেক্টলি হচ্ছে তোমার লাংয়ের ক্ষতি করছে, এগুলো কিছু ডিরেক্ট। তো শুটকি এটাও একটা কেমিক্যাল, এটা যদি তুমি ফ্রিকুয়েন্টলি খাও, তুমি মাসে 2 দিন খাচ্ছ কোনো ক্ষতি নেই, 3 দিন খাচ্ছ কোনো ক্ষতি নেই। এখন যারা ধরো একটু বেশি খাচ্ছে ওদের কিন্তু এসব হওয়ার চান্স বেশি, তাই না? একটু আগে বলছি কার্বাইড ফর্মে, কার্বাইডের কথা কেন বলছি, এগুলো হচ্ছে তোমার ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, মানে বিষয় ধরতে পারছো? তো ক্যান্সার সৃষ্টিকারী যেগুলো এগুলো হচ্ছে কম। তুমি এখন শুটকির কথা শুনে শুটকি খাইতে চলে গেলা বেশি, তাহলে কিন্তু সমস্যা হবে। তো খাও, মানে মাসে 2 দিন খাও, কোনো প্রবলেম নেই। 3 দিন, তুমি যদি মাসে ধরো 5-7 দিন খাও, চান্সেস আছে, এমন না যে বললাম তো এটার কোনো ডেফিনেট এখনো, মানে তোমার এটা মেডিকেলের স্টুডেন্ট যারা আরেকটু ভালো বলতে পারবে, তবে এটা মোটামুটি অনেকে ক্যান্সার নিয়ে অনলাইন বিভিন্ন কথা, তো এটা হচ্ছে জেনেটিক কারণটাও আছে, বিভিন্ন কারণ আছে। এখানে পানি শুষ্ককরণ যে পদ্ধতিটা আছে, এখান থেকে বুয়েট 21-এ কোয়েশ্চেন আসছে। আমার কাজ হচ্ছে তোমাদের এই পয়েন্টগুলো একটু মার্ক করে দেওয়া, কোনখান থেকে, এখানে একটু লিখে রাখো। পানি সক্রিয়তা নামে একটা টার্ম আছে, এই পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি নামে একটা টার্ম আছে। তোমরা কি দেখতে পাচ্ছ এটা, না দেখতে পাচ্ছ? শুষ্ককরণ পদ্ধতিতে পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি, এই যে দেখো, নির্দিষ্ট বস্তু তাপমাত্রায় খাদ্যবস্তুতে থাকা পানি বা জলীয় বাষ্পের পরিমাণ এবং খাদ্যবস্তুর চারপাশে থাকা জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি বলা হয়। এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে এবং এটা এমসিকিউর ঘাঁটি, এই জায়গাটা লিখে রাখো, এমসিকিউর ঘাঁটি। তো পানি সক্রিয়তা কি বা ওয়াটার অ্যাক্টিভিটি? বুয়েট 21 সেখান থেকে কোয়েশ্চেন আসছে, এবং এইটা দেখো বুয়েটের কি চোখ, মানে এগুলো চোখ না, দেখো বা ওয়াটার অ্যাক্টিভিটি এডব্লিউ দিয়ে লেখা হয়। ও, একটু আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, ফুড প্রিজারভেটিভের একটা সংজ্ঞা ছিল না ক নাম্বারে, ওইটা আসলে কিন্তু নিচে উদাহরণ দিয়ে দিবা, না হয় ফুল মার্কস পাবা না। ঠিক আছে, ফুল মার্কস পাবা না। শর্মী বলেছে ক্লাস কত সময় হবে দাদা, বেশি তো হবে না। ঠিক আছে, একটু দেখো পানি সক্রিয়তা। আচ্ছা, পিঙ্কু রয় বলেছে আপনারা আমিষের চাহিদা পূরণ করেন কিভাবে? আপনারা অনেকে তো তোমার হচ্ছে ওই যে যারা আছে ভেজিটেরিয়ান বলে বা এই যারা আছে, তো সবার হচ্ছে আমিষ, মানে এমন না যে কিন্তু তোমার ওই যে মাছ মাংস এগুলোই যে আমিষ বলা যাবে না, আমিষের কিন্তু আরো সোর্স আছে। ঠিক আছে, আমিষের কিন্তু আরো সোর্স আছে। তো যেমন ডাল, বিভিন্ন রকমের, এগুলো কিন্তু মানে আমিষের সোর্স বলছি, প্রোটিনের সোর্স, আমিষের সোর্স বলছি, এটা হচ্ছে প্রোটিনের সোর্স হবে। তো প্রোটিনের সোর্সের জন্য অনেক উপাদান আছে, এর বাইরে অনেক উপাদান আছে যেগুলো থেকে এটা সম্ভব। পানি সক্রিয়তা হচ্ছে খাদ্যবস্তুতে থাকা, তো এটা আসলে একটু ডিফারেন্ট ডেফিনেশনটা, বাট তোমাদের বইয়ে কেন জানি না এটা একদম ইজি করে লিখছে। এটা আসলে ডেফিনেশনটা এরকম না, এখানে একটা জলীয় বাষ্পের প্রেশার, এখানে একটা জলীয় বাষ্পের, তো তোমাদের বইয়ে এটা হাজারি স্যার একদম তোমাদের উপযোগী করে দিছে। খাদ্যবস্তুতে পানির পরিমাণ চারপাশে,
জলীয় বাষ্পের পরিমাণ বা পানির পরিমাণ, পানি মানে এখানে আর্দ্রতা বুঝাইছে আর কি, পানির পরিমাণ, পানির পরিমাণ। ঠিক আছে, আমি একটু যদি বলি শুটকি যদি হয় তাহলে এটার ওয়াটার অ্যাক্টিভিটি কত হয়ে যাবে বলতো? শুটকিতে ওকে ড্রাই করতে 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 এটা কি হয়ে গেছে বলতো? জিরো হয়ে গেছে। তাহলে শুটকির যেটা ডাব্লিউ বা ওয়াটার অ্যাক্টিভিটি কত হবে? জিরো। জিরো মানে খুব ভালো, জিরো মানে হচ্ছে বেস্ট, এর মানে এই খাদ্যবস্তু নষ্ট হওয়ার চান্স খুব কম। বিষবস্তু শুটকি হচ্ছে নষ্ট হওয়ার চান্সেস আর নাই বলতে গেলে একদমই কম। তাহলে এটা কি, এই পয়েন্টটা বুঝতে পারছো? আমি একটু দ্রুত আগে এখানে পয়েন্টটা আমি বলে দিই। তাহলে পানি সক্রিয়তা কি, এটা আসবে, এই পয়েন্টটা দাগায় ফেলো। নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রার কথা বলবা খাদ্যবস্তুতে থাকা পানি বা জলীয় বাষ্পের পরিমাণ এবং খাদ্যবস্তুর চারপাশে পরিবেশে থাকা জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি বলা হয়। পানি সক্রিয়তা এডাব্লিউ এর মান 0 থেকে 1 এর মধ্যে ধরা হয়। খুব ইম্পর্টেন্ট। পানি বাষ্প এটা মেডিকেলের জন্য মানে 5 স্টার। আমি আশা করি আমি বলাই কিছু ছাত্রের উপকার হচ্ছে, এটা আমি না বললেও পড়ে ফেলতে পারতো, এখানে অ্যাটলিস্ট মার্ক করতে পারছো কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। পানি বাষ্পবিহীন সম্পূর্ণ শুষ্ক খাদ্যবস্তুকে এডাব্লিউ 0 ধরা হয়, যেমন শুটকি। এখানে কি হতে পারবে না, কোনো ব্যাকটেরিয়া এস জন্মাতে পারে না। এর পরের লাইনটা, খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য 90%, ব্যাকটেরিয়া জন্মাতে 90% মার্কস লাগবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া মনে রাখবা বেস্ট, ব্যাকটেরিয়া বিতে বেস্ট, বেস্ট হতে গেলে 90% মার্কস লাগবে। যেমন এইচএসসিতে ধরো বেস্ট হতে গেলে কি লাগবে বলো তো? 90%। ব্যাকটেরিয়া হচ্ছে বেস্ট, ব্যাকটেরিয়ার জন্য 90% লাগবে, আদারওয়াইজ ব্যাকটেরিয়া জন্মাবে না। বিষয়বস্তু বেস্টের পর আসছে ইস্টেজে, দেখো ইস্টের জন্য কি 88%। আর ছত্রাক যেগুলো আছে সাধারণ ছাত্র গোষ্ঠী, এদের কত 80% এ প্লাস হলে চলবে। ঠিক আছে, এদের জন্য কি হবে 80% এ প্লাস হলে চলবে। কোটাজাতকরণ হচ্ছে কি 60%, 0.6 এ কোটাজাতকরণের ক্ষেত্রে তুমি কখনো 60%-এর বেশি রাখতে পারবে না, এর কম রেখে এরপর কোটাজাতকরণ করতে হবে। রুন্নাহার বলছে দাদা অর্গানিক কেমিস্ট্রি অনেক আগে পড়ছিলাম, এখন রিভাইজ দিতে গিয়েছে অনেক কিছু বলে, সামনে টেস্ট এক্সাম হবে, কিভাবে পড়া উচিত? নোটটা ক্লাস নোটটা দেখবা, ক্লাস নোটগুলো সবগুলো ওয়েবে আপলোড করা আছে, ক্লাস নোটগুলো দেখবা যেগুলো তোমার মিসিং আছে। ঠিক আছে, ওই পয়েন্টগুলো দেখবে, এরপরে হচ্ছে এমসিকিউ সলভ করবা। যখনই দেখবে এমসিকিউ ক্লাসে প্রচুর করানো হয়েছে, ওগুলো সলভ করবা। আশা করি বুঝতে পারছো, এই পয়েন্টটা দাগাইছো। এখানে আমি আর কথা বলবো না। প্রখর রোদে শুধু খাদ্যবস্তু যেমন বিভিন্ন বীজ বা সবজির মধ্যে মূলা, মানকচু, কেউ শুষ্ক করে রাখে। মানকচু কোন কচু বুঝতে পারছি না, মানকচু ভালো হতে পারে, বাট মূলাতে কেউ শুষ্ক করে এই কাজ করবে বলে আমার মনে হয় না। ফলের মধ্যে আঙ্গুরকে শুষ্ক করে কিশমিশ, এটা হয়। সামুদ্রিক মাছকে এটা শুটকি। ঠিক আছে, এগুলার এডাব্লিউ হচ্ছে 0, এই পয়েন্টটা মনে রাখবা। এটা হচ্ছে এমসিকিউর কাটে, এটা না, এটা এমনি দাগাইছি। ঠিক আছে, এটা এমনি দাগাইছি, এটা হচ্ছে দাগানোর টেলা এমনি দাগাইছি, যেমন কিসমিস, এগুলো উদাহরণ পড়লো আর কি। তো ওয়াটার অ্যাক্টিভিটি পয়েন্টটা খুব জানার আছে। খাদ্যবস্তুতে কেস হার্ডেনিং শব্দটা আমার জানো, তোমরা কি কোথাও শুনছো বিজ্ঞান বইটা এসবে? প্রখর সূর্যতাপে খাদ্যবস্তু শুকানো হলে বহিত্বকটা হচ্ছে শক্ত হয়ে যায়, বাইরের যেটা এটা শক্ত হয়ে যায়, ফলে হয় কি বাইরে থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করতে পারে না। এই যে কোনো কিছু বলতে কি জলীয় বাষ্প প্রবেশ করতে পারে না, একে বলা হয় কেস হাইডেনিং। ঠিক আছে, খাদ্যবস্তু আয়তনে সংস্কৃতি যেমন এগুলো আর পড়া লাগবে না। কেস হাইডেনিং কি এটুক তোমাকে বড় জোর জিজ্ঞেস করতে পারে। কেস হার্ডেনিং মানে হচ্ছে সারফেসটা কি হয়ে গেল বলতো? প্রখর সূর্যের ভিতরে শুকানো হলে তাহলে খাদ্যবস্তু বৈতক, এগুলো হচ্ছে জাস্ট জানা। কেস হার্ডেনিং কি কেউ অনেক সময় জিজ্ঞেস করলে আটকে যাবে, ওই জন্য। খাদ্যবস্তু শীতলীকরণ পদ্ধতি, খাদ্যবস্তু যেমন শুকাই করা যায় আবার ঠান্ডা করেও করা যায়। ঠান্ডা করালে হয় কি অতি নিম্ন তাপমাত্রায় ব্যাকটেরিয়া এগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। আধুনিক কালে খাদ্যবস্তু দীর্ঘকাল সংরক্ষণে শীতলকরণ পদ্ধতি কার্যকরভাবে ব্যবহৃত হয়, যেমন ফ্রিজ। ঠিক আছে, ব্যাকটেরিয়া সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায়। তোমরা দেখবা হচ্ছে অনেকদিন আমরা মাছ মাংস এগুলো হচ্ছে রেখে দিতে পারছি ডিপ ফ্রিজে হলে, সাধারণ ফ্রিজে পারবা না। সাধারণ ফ্রিজের টেম্পারেচার একটু বেশি থাকে, তুমি একটু দেখবা সাধারণ ফ্রিজ যেটা ওইটা টেম্পারেচারটা বেশি থাকে, আর এটা তো হচ্ছে মাইনাস, ওইখানে একদম ব্যাকটেরিয়া সম্পূর্ণরূপে কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। দেখো এখানে কি বলছে, ডিপ ফ্রিজিং অবস্থায়, তাহলে একটা হচ্ছে ফ্রিজিং বা শীতলীকরণ। সাধারণ ফ্রিজে খাদ্যবস্তু সংরক্ষণ করা হয়, স্তরে এত থেকে এত তাপমাত্রায় নির্মিত খাদ্যবস্তু সংরক্ষণ করা হয়। ডিপ ফ্রিজিং বা হিমায়ন, তো ডিপ ফ্রিজিং এ হয় কি -5°C থেকে এত ডিগ্রি ডিপ ফ্রিজিং অবস্থায় ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। আশা করি মোটামুটি তোমরা অনেকগুলো পয়েন্ট বুঝতে পারছো। আমি সেকেন্ড পেজটায় যাই, ধীরে ধীরে পেজ থেকে পড়ার পরিমাণ কমবে, এই কয়েকটা পেজে একটু পড়া বেশি, এরপর পড়ার পরিমাণ কমে যাবে। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো খাদ্য সংরক্ষক কয় প্রকার? ফেসবুক ওয়েবে দুই জায়গায় উত্তর দিবে, যারা রেকর্ড করবা তারাও মাঝে মধ্যে উত্তর দিবে, আর না কিন্তু তোমার পড়াটা ভালো হবে না। দেখি বলো তো খাদ্য সংরক্ষক কয় ধরনের, ফুড প্রিজারভেটিভ কয় রকমের? দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল।
ঠিক আছে, একটা হচ্ছে প্রাকৃতিক, ওগুলো কেমিক্যাল, ওগুলো মেইনলি কেমিক্যাল, বাট আরেকটা হচ্ছে কি বলতো কৃত্রিম, আর্টিফিশিয়াল, কিছু নেচারে পাওয়া যায়। আর এত খাদ্য নিরাপত্তার মধ্যে কয়টা বিষয় বলতো, খাদ্য নিরাপত্তায় কয়টা বিষয়, তিনটা বিষয়। ঠিক আছে, প্রসব, প্রাপ্তি, সামর্থ্য, ব্যবহার। খাদ্য কি জানি বলে, প্রাপ্তি হতে হবে মানে থাকতে হবে, জিনিসটা অ্যাভেলেবেল থাকতে হবে। এরপর হচ্ছে তোমার কি থাকতে হবে, সামর্থ্য, কেনার সামর্থ্য থাকতে হবে। এরপর হচ্ছে এটার উপযুক্ত ব্যবহার। টাকা আছে, তুমি বেশি বেশি করে খাসি খেয়ে ফেলছো, গরু খেয়ে ফেলছো, তাহলে তো আর হইল না। এটারে তো তোমার কি বলে না, হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ বলবে না, তুমি তখন অসুস্থই হয়ে যাবে। আলটিমেটলি এটাকে খাদ্য নিরাপত্তা বলে না। ঠিক আছে, খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা কয়টা, রসায়নের ভূমিকা কিন্তু দুইটা। ঠিক আছে, রসায়নের ভূমিকা কয়টা, রসায়নের ভূমিকা কিন্তু দুইটা। একটা হচ্ছে উৎপাদন বাড়াবে, তাই না, রসায়নের ভূমিকা হচ্ছে দুইটা তোমার। এর মধ্যে একটা হচ্ছে কি উৎপাদন, ফার্স্টেরটাই হচ্ছে উৎপাদন বাড়ানো, উৎপাদন বাড়ানো। এর পরেরটা জানি কি ছিল ভুলে গেছি, একটু দেখে আসি। আরে এগুলো এত কাছাকাছি শব্দ, কাছাকাছি বাংলা, যাই হোক একটু চিন্তা করলে এটাও বাইরে হয়ে যেত। একটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি, আর একটা হচ্ছে সংরক্ষণ, সংরক্ষণ আরে যন্ত্রণা, পড়তেছেই ফুড প্রিজারভেটিভ। একটা হচ্ছে উৎপাদন বাড়াবো, আর একটা হচ্ছে সংরক্ষণ, পড়তেছেই সংরক্ষণ নিয়ে, এটাই ভুলে গেছি। রসায়নের ভূমিকা কি, এই যে মুখস্থ করার ফল দেখো, না বুঝে মুখস্থ করার ফল দেখো, পড়তেছেই প্রিজারভেটিভ, এর ভিতর রসায়নের ভূমিকার জন্য আবার ওই লাইনে যাওয়া লাগছে। তো একটু দেখো, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ বা প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ, এগুলো কি খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। খাদ্য লবণ হচ্ছে প্রাকৃতিক। ঠিক আছে, এগুলো কি বলছে, প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত। প্রাকৃতিক কেন বলছে, তুমি তো বলবে এটা প্রাকৃতিক কেন হয়েছে, এটা হচ্ছে কি আর্টিফিশিয়াল, এটা আর্টিফিশিয়াল, এটা হচ্ছে প্রকৃতি থেকেই পাওয়া যায়। এইসবের মধ্যে কি আছে, খাদ্য লবণ আছে, চিনি আছে, এরপর বিভিন্ন রকমের হলুদ, রসুন, লবঙ্গ, সরিষার তেল ইত্যাদি আছে। সরিষার তেল কই ইউজ করতো, আচার তৈরিতে, যেমন দেখবা সরিষার তেল ইউজ করা হয়। আচার খুব পছন্দের একটা জিনিস, তো ছিল না আগে, এখন হয়েছে। তো আচারের মধ্যে দেখবা তোমার হচ্ছে তেলের ভিতর ডুবাই রাখে, ফলে হয় কি এয়ার প্রবেশ করতে পারে না, এরপর ময়েশ্চার প্রবেশ করতে, তাহলে খাদ্যটা নষ্ট হবে কোথা থেকে, বিষয় বুঝতে পারছো, খাদ্যটা তো আর নষ্টই হতে পারবে না। একটু দেখো তাহলে, খাদ্য লবণ খাদ্য প্রথম খাদ্য এত দ্বারা কারো লবণের সঙ্গে কিউরিং বলা হয়, এটা আসবে, কিউরিং কাকে বলে। তো এই পয়েন্টে সবাই একটু দাগাই ফেলো। খাদ্যবস্তুকে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডে গাঢ় জলীয় দ্রবণ অর্থাৎ ব্রাইন দ্বারা, জলীয় দ্রবণ দ্বারা সংরক্ষণ প্রক্রিয়াকে কিউরিং বলে। কিউরিং কি দ্বারা করা হয়, বুয়েট দিবে, বোর্ড পরীক্ষায় দিবে, কুমিল্লা বোর্ড দিবে, ঢাকা বোর্ড দিবে। তো এটা কি হবে বলতো, কিউরিং চিটাং বোর্ডও দিতে পারে। কিউরিং কাকে বলে, কিউরিং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্যবস্তু সংগ্রহ, বা কিউরিং কার দ্বারা করা হয়, সোডিয়াম ক্লোরাইড দ্বারা, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ দ্বারা। তো সোডিয়াম ক্লোরাইড খাদ্যবস্তুর পানি শোষণ করে নেয়, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। ঠিক আছে, এটা কি করে, এটা হচ্ছে কেন, মানে তোমার এখন কোয়েশ্চেন আসে না কেন সোডিয়াম ক্লোরাইড কি কাজ করে। সোডিয়াম ক্লোরাইড করে কি, খাবার থেকে পানিকে টেনে নেয়। সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় পানিগ্রাহী পদার্থ। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পানিগ্রাহী পদার্থ, পানির খাদক। পানিগ্রাহী পদার্থ, এর মানে ও কি করে বলতো, খাদ্যবস্তু থেকে পানি, ফলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। কিন্তু সংরক্ষণ এক্ষেত্রে 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড বা এর অধিক, 20% গাঢ় কাঁচা আম, আমলকি, চালতা, জলপাই। অপরদিকে সামুদ্রিক ইলিশ মাছকে লম্বালম্বি চাকু দিয়ে কেটে গুঁড়া লবণ ঢুকিয়ে সংরক্ষণ করা হয়। তাহলে সরিষার তেল দ্বারা খাদ্য সংরক্ষণ। আর্দ্রতামুক্ত সরিষার তেল ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে বাধা দেয়। আবার বুঝছো তো এর ভিতর চিনি দ্বারা খাদ্য অবশ্যই, চিনির কাজও কিন্তু এরকম। আচ্ছা তোমাদের আমি একটা বিষয় বলি, মেলাতে যে তোমার বিভিন্ন রকমের খাবার উঠে, তখন দেখবো হচ্ছে চিনি জাতীয় খাবার অনেক উঠে। ঠিক আছে, চিনি জাতীয় খাবারগুলা যারা আগ থেকে করে আসতেছে, এগুলো কিন্তু অনেক জায়গা থেকে বানায় বানায় নিয়েও আসতো। মেলাতে অনেকে বানিয়ে নিয়ে আসতো, এমন না যে সামনেই বানাতো, এরকমও না। এখন যদিও অনেকে সামনেই বানায়, এখন মানুষজন লাইভ জিনিস পছন্দ করে। এই যে তোমরা যেমন লাইভ ক্লাস আছো, বা লাইভ জিনিস সবার রেকর্ডেড ক্লাস দিয়ে দিলেও দেখবো হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে কি বলতো, সবার সবার এটা মানুষের নেচার। ধরো আমি আমার সবগুলা ক্লাস ফ্রি করে দিলাম, এরপরে ধরো লাইভ কোর্স দিলে দেখবো হচ্ছে এখানে আসে না, এরকম আমি যদিও করতে পারি, দেখবে এরপরে হচ্ছে লাইভ ক্লাসে এসেছে, কেন লাইভের একটা কি আলাদা একটা কেন জানি মজা আছে। যেমন রেকর্ডেড খেলা দেখতে আমাদের খুব একটা ভালো লাগে না লাইভের ক্ষেত্রে, মানে আমাদের এখনো ইয়ে আর কি, এটা বয়সের সাথে সাথে এগুলো আবার চেঞ্জ হয়। তো একটু দেখো তো, কি জানি বলতে গেলাম, ও যাই হোক, লাইভ মিষ্টি বানায় এটা বলতে গেছে। তো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মিষ্টি নিয়ে আসতো, ওই মিষ্টি কিন্তু ভালো থাকতো, কেন, কারণ চিনির জিনিস কিন্তু ভালো থাকে, এটা মনে রাখবা। তুমি ইয়েতে গিয়ে এমন হইতে পারে যে না চিনি খাবা কি খাবা না, মানে ফুড পয়জনিং হবে কি হবে না এরকম চিন্তা করতেছো, তাহলে তুমি কিন্তু চিনিটা খাইতে এখন মোটামুটি ভাববা যে না এটা নষ্ট হওয়ার চান্স কম। ঠিক আছে, মেলাতে এইসব জিনিস পাইলে। ঠিক
ঠিক আছে, একটু দেখো তাহলে কি চিনি কি কাজ করে, তোমাকে বলবো চিনি কোন রকমের, চিনি হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, এটা একদম ইম্পর্টেন্ট আসবে। সোডিয়াম ক্লোরাইড 5টি বা 4টি বা 3টি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভের নাম লিখো, তাহলে কি বলবা? লবণ, চিনি, মশলা জাতীয় বিভিন্ন জিনিস, সরিষার তেল, এইসব। ঠিক আছে, সরিষার তেল, এইসব। তো এটা কি খাদ্যবস্তু সংরক্ষণ ঘনমাত্রা চিনির ঘনমাত্রার উপর নির্ভর করে, খুবই ইম্পর্টেন্ট। লবণের ক্ষেত্রে মনে রাখবে এই এমসিকিউ এত ইম্পর্টেন্ট, আমি না বললে তোমরা ভুল করতা। লবণের ক্ষেত্রে অনেকে ভুল করতে আর কি, সবাই তো আর বোকা না। 7 থেকে 8% হচ্ছে কি বলতো লাগে, চিনির ক্ষেত্রে লাগে 65 থেকে 70%। চিনির গাঢ় সিরাপ হতে হবে, মানে চিনির গাঢ় সিরাপ হতে হবে, বিষয় বুঝতে পারছো? ওই সময় হয় কি ব্যাকটেরিয়া কোষের জিনিস চিনি এত গাঢ়, ব্যাকটেরিয়া কোষের পানি পর্যন্ত এর ভিতরে অসমোসিস প্রক্রিয়া বা অভিস্রবণ প্রক্রিয়ায় বের হয়ে যায়, মানে ব্যাকটেরিয়া কোষের যে ঝিল্লিটা আছে ওইটা হচ্ছে কি একটা ওই কি বলে পর্দা হিসেবে কাজ করে আর কি। তো এটা দিয়ে কি করে ব্যাকটেরিয়া কোষের ভিতরের জলীয় অংশ মধ্যস্থ জলীয় অংশকে চিনির গাঢ় দ্রবণ প্রক্রিয়ায় এটা সাক করে নেয়, এর মানে এটা এসে যায়, তাহলে ফলে ব্যাকটেরিয়া নষ্ট হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ভিতর থেকেই পানি বের করে নিয়ে আসতেছে। তো চিনি কিভাবে কাজ করে এটা পরীক্ষায় আসে, সোডিয়াম ক্লোরাইড কিভাবে কাজ করে এটা পরীক্ষায় আসে। সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত? 7 থেকে 8%। চিনির ঘনমাত্রা কত? 65 থেকে 70%। আশা করি বুঝছো। জ্যাম, জেলি, আচার, কাসন্দ। কাসন্দ কি জিনিস? মোরব্বা। মোরব্বা কোনটা এটাও বুঝতে পারছি না, মোরব্বা নামটা শুনছি বাট বুঝতে পারছি না। কমলা লেবু আসলে চিনি পচনরোধক রূপে ব্যবহৃত হয়। জ্যাম, জেলিতে এটা আসতে পারে এই লাইনটা। এছাড়া পেয়ারা, আপেল ইত্যাদি ফলকে কেটে পরিষ্কার চিনির ঘনদ্রবণে বায়ু নিরোধী করে বোতলে দীর্ঘ, এটা বাংলাদেশে এগুলো লাগে না আর কি মনে হয়। ঠিক আছে, বাংলাদেশে পেয়ারা, আপেল, আপেল যখন পাওয়া যায় না, ইচ্ছে আপেলের ভালো জিনিস পাওয়া যায়, আম পাওয়া যায় মনে হয় ওই সময়, তাহলে এইসব জিনিস এসবটা কেটে চিনির সিরাপে ডুবাই রাখে। আমি জানি না এগুলোর কোনো কাজ আছে কিনা বাংলাদেশে, এগুলোর কোনো কাজ নেই, এগুলোতে এগুলো করবে কানাডা করবে এগুলা। ঠিক আছে, যাদের ঠান্ডা বরফ থাকে এসব জিনিস উৎপাদনের সুযোগ থাকে না, ওরা সংরক্ষণ করবে। আমাদের এখানে আচার তৈরি সংরক্ষণের জন্য করা হয় না, এমনি খাওয়া হিসেবে মজার জন্য করা হয়। তো এটা কি বলতো ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ, যেমন ভোজ্য সরিষার তেল, সরিষার তেল, ভিনেগার ও মশলা মিশিয়ে, মরিচ মশলা, মরিচ মশলা বললে তো হতো, মশলা দিয়ে কি বুঝেছে বাংলা একাডেমি আর হচ্ছে মানে কোনো আলাদা অর্থ কি আছে কিনা স্যার জানেন। কাঁচা ফলের সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বা আচার তৈরি বলা হয়। আমার মনে হয় এই বই লিখার সময়, এই চ্যাপ্টার লিখার সময় কতটুকু মজা করে লিখছে, মানে কি কিভাবে লিখছে জানে, আমি জানি না আর কি কতটুকু সিরিয়াসনেস ছিল। যাক ভালো লিখছে, খারাপ লিখে নেই কিন্তু, কিছু জায়গায় ভালো লেখার দরকার ছিল আরো, বাট খারাপ লেগেনি। এগুলো তো বেশ মজার, এগুলো তো সুন্দরভাবে লিখছে, আর কি ভালো লিখবে। খাদ্য সংরক্ষণে চিনি বা সুগারের ভূমিকা, তাহলে সুগারের কি করতে হয় বলতো? গাঢ় দ্রবণ ইউজ করতে হয় 65 থেকে 70%। কি করে এটা? ব্যাকটেরিয়া কোষের যে মধ্যস্থ পানিটা আছে এটা চিনির দ্রবণে অভিস্রবণ প্রক্রিয়ায় বের হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়া মারা যায়, ফলে খাদ্য সংরক্ষিত থাকে। ঠিক আছে, এগুলো লাগবে না। প্রাচীন 3টি পদ্ধতি সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত বিবরণ দাও। পার্থক্য তৈরির প্রক্রিয়া বিভিন্ন সারণীতে দেখাও, এই দুইটা দেখতে পারো, এগুলো আছে পরে মনে হয়। লাগবে না, লাগবে না, এগুলো এমনি দেখাইছে, এগুলো লাগবে না। চাইলে দেখতে পারো আর কি, মানে চাইলে দেখতে পারো জ্যাম জেলির ডিফারেন্স একটু দেখিও তো, জ্যাম জেলির ডিফারেন্সটা কি। জ্যাম জেলি এটা তো এখন কমন সেন্সের বিষয় হয়ে গেছে, এটা মানে একটা কি বলা যায় আমাদের স্মার্টনেসের একটা পরিমাপক হয়ে গেছে, কোনটা জ্যাম কোনটা জেলি। যেমন আমি এখনো চিনি না, বিষয় বুঝতে পারছো? কোনটা জ্যাম কোনটা জেলি এটা চিনি না, জেলি যদিও অ্যাভেলেবল। তোমরা কি বলতে পারবে? যদিও কেমিস্ট্রি এটা ডেফিনেশন আছে, কেমিস্ট্রি কিন্তু ডেফিনেশন আছে, বাই বুক যেতে হবে তখন। তো অনুমোদিত বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। আমি একটু এই জায়গায় তোমাদের কনফিউশনটা দূর করে দিই। এখানে দেখি মনে আছে ব্যাকটেরিয়ার জন্মানোর জন্য AW কত হতে হবে দেখি, এইটুকে কাদের ব্রেন কতটুকু শার্প একটু বলো। ব্যাকটেরিয়া জন্মানোর জন্য AW কত হতে হবে? ব্যাকটেরিয়া হচ্ছে বেস্ট, বেস্ট হইতে গেলে 90% হতে হবে, 90% মানে 0.90। এরপরে আসতেছে কে বলতো? মোল্ট। ঠিক আছে, মোল্ট বা ইস্ট, ইস্ট বেস্টের পর আসছে ইস্ট। ইস্ট হলে কি হতে হবে বলতো? গ্যাটার তো 88% যেগুলো এগুলো হচ্ছে ইস্ট, 88। সাধারণ ছাত্র এর মানে ছত্রাক, ছত্রাক হতে গেলে কত? 80% হলে প্লাস পাইলে আমাদের কাজ হবে, এর মানে কত? 0.80। মানে এই বছর বুয়েটে মনে হয় এ প্লাস যারা পাবে এর পরীক্ষা দেওয়ার চান্স খুব বেশি, কারণ এবার ফুল সাবজেক্টে পরীক্ষা হয়েছে তো 23-এর ক্ষেত্রে দেখছো। তাহলে কি হবে বলতো? সাইয়েদ বলেছে আজকের ক্লাসে শুধু খাইতেছি, ওকে গুড। তাহলে একটু দেখ, ও আচ্ছা ও মনে হয় জ্যাম জেলে কিছু একটা খাইতেছে। এটা একটু দেখো তো, ছত্রাক কত? ছত্রাক সাধারণ ছাত্র 80%। আর এটা কি লিখতে গেলাম এই জিনিসটা তোমরা এখন একটু গোলায় ফেলছো, সেজন্য আমি একটু এখানে লিখে দিই, এটা হচ্ছে ফুড প্রিজারভেটিভ।
ফুড প্রিজারভেটিভ কি, এর ক্লাসিফিকেশন। আজকে এই ঠান্ডার ভিতর যে আমি এই গেঞ্জি পরে ক্লাস নিচ্ছি, এটা এত দৌড়াদৌড়ি করা লাগছে। চিটাগাঙে একটা অসাধারণ ব্রাঞ্চ ঠিক করা হয়েছে। 24 ব্যাচ যারা আছো তোমরা হচ্ছে ওই যে এক্সামটা, এটা এখানে আলাদা এক্সাম ব্যাচ থাকবে, তাহলে তুমি খুব ভালোভাবে এক্সামগুলো অনলাইনের সাথে এখানে সিঙ্ক করে এসিএস এর ক্লাসের সাথে সিনক্রোনাইজ করা অবশ্যই তুমি পাবে। ফাইনাল মডেল এভরিথিং, ঠিক আছে, উইকলি ফাইনাল মডেল টেস্ট এভরিথিং এগুলো হচ্ছে এসিএস এর ক্লাসের সাথে থাকবে এক্সাম সেন্টারগুলোতে। ধীরে ধীরে চিটাগাঙে হয়তো এমনি ইয়ে আসতে পারে আর কি। একদম 1 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে কার্যক্রম, বেশ বড়। এত দৌড়াদৌড়ি করা লাগছে পুরো দিন। একটু দেখো, ফুড প্রিজারভেটিভ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে কৃত্রিম, আর্টিফিশিয়াল। কেমিক্যাল প্রিজারভেটিভ যেটা, একটাকে আমরা বলি প্রাকৃতিক আর একটাকে বলছি হচ্ছে রাসায়নিক। তো দুইটাই, ঠিক আছে, রাসায়নিক দুইটাই, মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল আর কি, আমরা আলাদাভাবে তৈরি করছি। তো প্রাকৃতিক আমরা যেমন কি পাইছি, সোডিয়াম ক্লোরাইড টোরেট এসব পাইছি। তো আমরা পুরোপুরি একটা এমসিকিউর ঘাঁটি পার করছি আজকে, যেটা হচ্ছে রাসায়নিক। এর মধ্যে কি আছে আবার 3 রকম আছে, এই জায়গাটা তোমরা কনফিউজড হয়ে যাবে ক্লাসিফিকেশন, সেই জন্য আমি লিখে দিচ্ছি। তাহলে মেইন দুই প্রকার, দুই প্রকারের মধ্যে রাসায়নিক যেটা, এটার মধ্যে 3 প্রকার। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, এরপর হচ্ছে কি তোমার এই কি বলে এটাকে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া রোধী, আর এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, জারণ রোধী, অক্সিডেন্ট জারণ রোধী, মানে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয়, জারণ দ্বারা নষ্ট হয় অক্সিজেন, তাহলে এটা জারণ রোধী। এরপর এটা গেল হচ্ছে কি ধাতু, তাহলে কি হবে চিলেটিং, চিলেটিং, ঠিক আছে। চিলেটিং এজেন্ট দ্বারাও আমরা কি করতে পারি, ফুড প্রিজারভেশন, বিশেষ করে ধাতুগুলোর ক্ষেত্রে, ধাতু দ্বারা যে এখানে ক্ষতি হয় এখানে ধাতুগুলোকে আটকাতে চিলেটিং লাগবে। একটু একটু লিখে নাও, মানে শ্রেণীবিন্যাসটা তোমাদের মোটামুটি আয়ত্তে আসছে। এটা হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিম আমার কয়টা কারণে নষ্ট হচ্ছে, 3টা কারণে কিন্তু খাদ্য নষ্ট হয়। একটা হচ্ছে ব্যাকটেরিয়া এই স্মল দ্বারা, আর একটা হচ্ছে এনজাইম অক্সিজেনের প্রভাবে জারণ দ্বারা, 2 নাম্বার কারণ গেল। 3 নাম্বার হচ্ছে ধাতুর উপস্থিতিতে এরা কি করে, তৈল বা এই চর্বি জাতীয় খাবার যেগুলো আছে ওগুলো জারণ ঘটায়। তাহলে ধাতুকে আটকাতে চিলেটিং, ব্যাকটেরিয়া নষ্ট করছে অ্যান্টিমাইক্রোবিয়াল, এরপরে জারণ দ্বারা হচ্ছে তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট। সোহেল রানা বলেছে দাদা এইচএসসি মডেল টেস্ট আসবে কি 24? তোমাদের এইচএসসি মডেল টেস্ট আমরা ইচ্ছে করে নিব না, যদি কখনো ফ্রি মডেল টেস্ট নিয়ে আমরা জানাবো, নিব না, আমাদের প্ল্যানে নেই। আমরা হচ্ছে তোমাদের অ্যাডমিশন থেকে কাজ শুরু করছি, মানে 1 এপ্রিল থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এই কি বলে মেডিকেল ইয়ান, এরপর ডাভিয়ান, বুয়েটিয়ান, এইসব এক্সামগুলো হবে এখন। আর জাস্ট এইচএসসি পরীক্ষা দিয়ে তোমরা অ্যাডমিশনের এখানেই মডেল টেস্টগুলো দিয়ে দিতে পারবা, এসিএস এর সাথে সিঙ্ক করে সিনক্রোনাইজ করে এটা করা পুরাটা, ঠিক আছে। তো এগুলো নিয়ে ডিটেলস জানানো হবে, একটু এখানে দেখো। তবে তোমাদের এইচএসসিটা খুব সম্ভব আসবে না, খুব সম্ভব আনবো না ইচ্ছে করে আমরা, এখন আনবো না, পরের বছর পাবে। ওকে, ঠিক আছে। তো আমরা আবার বইয়ের পড়ায় আসি, এগুলো কিন্তু মজার। আমি জানি না তোমাদের বিরক্ত লাগতেছে কিনা, আমি হলে আমার স্টুডেন্ট হিসেবে এইসব জিনিস সাবি সাবি বিরক্ত লাগতো না, এগুলো গল্প আর গল্প। তো এগুলো দেখো তো, অনুমোদিত রাসায়নিকগুলো তুমি একটা না পড়ে ফেলতে, যেহেতু একাডেমিক আমি একদম দুবদাব করে পড়াচ্ছি না। তো খাদ্যবস্তুর পচন রোধে নিম্নমাত্রায় রাসায়নিক পদার্থসমূহ কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভ, এটাকে বলা হয় কি তোমার অ্যাপ্রুভড কেমিক্যাল ফুড প্রিজারভেটিভ, রাসায়নিক প্রিজারভেটিভ যেগুলা, ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক প্রিজারভেটিভ গুলা। তাহলে এটা হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবিয়াল অনুমোদিত ফুড প্রিজারভেটিভ, 3 শ্রেণীভুক্ত। অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং বা চিলেটিং এজেন্ট যেটা। তো অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে উদাহরণ কি কি, আমার উদাহরণগুলো লাগবে। অ্যান্টিমাইক্রোবিয়াল বলতে কি, যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ইস্ট ও মোল্ডের বৃদ্ধি প্রতিহত করে তাদেরকে কি বলে অ্যান্টিমাইক্রোবিয়াল। এইসব রাসায়নিক পদার্থ মাইক্রো অর্গানিজম কোষের মেমব্রেন ফাটিয়ে দেয়,
কেমনে কাজ করে দেখছো, মেমব্রেনটাও ফাটাই দেয়। এইসব প্রিজারভেটিভ কি হয়, অম্লধর্মী হয়। তাহলে অ্যাসিডিক মিডিয়াম যেমন ভিনেগার, আমরা ভিনেগার প্রস্তুতি পড়বো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বলতো, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নাইট্রেট, নাইট্রাইট, সালফাইট, এগুলোর নামগুলো তোমার একটু দেখতে হবে। ঠিক আছে, এগুলোর নামগুলো দেখতে হবে। তোমার কোয়েশ্চেন আসবে হচ্ছে কোনটি নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়। তাহলে সোডিয়াম বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড, এগুলো হ্যাঁ এগুলো আছে। পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, মানে সরবিক অ্যাসিড রিলেটেড কিছু একটা পাইলে ওটারে বসাই দিবা। সরবেট, সাইট্রিক, অ্যাসিটিক, বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড, এগুলো সব দেখছো। নাইট্রেট, নাইট্রেট এটা মাংস সংরক্ষণে, এটা গত বছর মেবি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে বা বুয়েট প্রিলিতে আসছে, কিছুতে আসছে। মাংস সংরক্ষণে কোনটা, এটা হচ্ছে নাইট্রাইট। ঠিক আছে, এই 6 নম্বর পয়েন্টটা, মাংস সংরক্ষণে এখন ব্যবহার নিষিদ্ধ। ফল সংরক্ষণে সালফার ডাইঅক্সাইড, ফলে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো আমি ইম্পর্টেন্ট লাইনগুলো একটু বলে দিই। ঠিক আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো একটু বলে দিই। এখানে তোমার এসব অ্যাসিডের পিএইচ মান, এই মানটা লাগবে, এটা মেডিকেলে আসবে। ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে 4.74, সাইট্রিক অ্যাসিড কত 3.14 এর মধ্যে হয়ে থাকে। তুমি একটু দেখো তো এসব অ্যাসিডের পিএইচ মান কি হয় বলো তো, 4.74, যেটা 74, যেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের থেকে নিম্নমান কত হয়, সাইট্রিক অ্যাসিড পর্যন্ত হয়। এরা সব অ্যাসিড তো এটা হচ্ছে এত। তো একটু দেখো তো সোডিয়াম বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড, এগুলা নিয়ে পড়ার কোনো দরকার নেই। এখানে কি পড়বা আমি একটু বলে দিই। বেনজিক অ্যাসিডের পিএইচ মান পড়বা 4.2, সবারটা পড়তে হবে না। এই পেজে যে 3টা পিএইচ বলছি এখানেই শেষ, তাই এদের অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা নিচে বেশি থাকে। ঠিক আছে, এত এর নিচে বেশি থাকে, মানে ও তো এত পর্যন্ত হচ্ছে কাভার করতে পারে, ওর পিএইচ হচ্ছে এত পর্যন্ত, ও কাভার করতে, এর নিচের গুলাকে ও কি করবে, মেরে ফেলবে। বিষয় বুঝতে পারছো, এইটুক অ্যাসিডিক হলে এটা কার্যকর হবে। মানে বুঝছো, এর কমে যেসব ব্যাকটেরিয়া বাঁচে ওগুলারে তো কিছু করতে পারবে না। মানে এই পিএইচ মানের কমেও যদি কোনো ব্যাকটেরিয়া ওর মেমব্রেনটা নিয়ে টিকে থাকে তাহলে তো এটাকে ও কিছু করতে পারবে না, এটা বলছে আর কি। মানে 4.5 তো আনুমানিক বলছে, 4.2 তো ওর রেঞ্জটা, 4.5 কারণ কোন মাত্রা ইউজ করছে। এটুক পর্যন্ত হলে ঠিক আছে কাহিনী, বললো যে আমার ব্যাকটেরিয়াগুলো এইটুক খৈল পর্যন্ত মেরে দিতে পারবে। বিষয়বস্তু এখন ধরো কোনো একটা পরিবেশ হচ্ছে আমার কত 3.7, তো এখানে ব্যাকটেরিয়া জন্মাইছে, ওখানে নিঃসন্দেহে বেনজয়িক অ্যাসিড কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ আর্টিফিশিয়াল স্পেলিংটা ভুল লিখছিলাম, হ্যাঁ একটু দেখো তো এইখানে কি লাইনটা তোমরা মিস করবে এটা আমি একটু বলে দিই। যেমন চানাচুর, চিপস, পনির, পনির হচ্ছে খুব ভালো একটা খাবার, তোমরা খাইছো কিনা আমি জানি না। পনির, কিশোরগঞ্জে পনির পাওয়া নাকি খুব ভালো, আমার তো ফেসবুকে খালি অ্যাড আসতে থাকে। ওহ দেখতে যা ভালো, বিষয় বুঝতে পারছো, পনিরগুলা ওগুলো ডিরেক্টলিও খাওয়া যায় বা রান্না করেও খাওয়া যায়, রান্না করে খেতে খুব মজার, কিন্তু কিশোরগঞ্জেরটা ওরা বললো ডিরেক্ট খাওয়া যায়। তো চিপসে বলবে কোন প্রিজারভেটিভ, সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, সোডিয়াম বেনজয়েট। এরপর হচ্ছে সালাদ, এরপর বিভিন্ন সালাদ বানান ত দিছে কেন আমি জানি না। তো বিভিন্ন ফলের আচার ও টমেটো সস ইত্যাদিতে সোডিয়াম বেনজয়েট, এটা মেডিকেল স্টুডেন্ট যারা ওরা একটু পড়বা, এই প্যারাটা মেডিকেল স্টুডেন্ট যারা আছো তারা একটু পড়বা। প্যারাহাইড্রোক্সি বেনজয়িক অ্যাসিডের কিছু সংখ্যক এস্টার যেমন প্যারাবেন কসমেটিক ও ওষুধ শিল্পে খাদ্য দীর্ঘকাল ব্যবহৃত হচ্ছে। বেনজয়িক অ্যাসিডের প্যারা মানে বেনজয়িক অ্যাসিড আছে তো থাকে এরূপ নামকরণ করা হয়েছে। ঠিক আছে, সদস্যত মিথাইল প্যারাবেন, মানে বেনজয়িক অ্যাসিড থেকে এখানে কি করছে প্যারা, প্যারা কেন, প্যারা পজিশনে ওএইচ থাকে, এটাকে বলছে প্যারাবেন। তাহলে এটা ছিল অ্যাসিড, অ্যাসিড থেকে এখন এটা কি হয়ে গেছে, স্টার হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু স্টার, এটা এখন সি ডাবল এইচ নাই, এটা মিথাইল প্যারাবেন যেটা বলছো এটা কি হয়ে যাবে তাহলে বেনজয়িক অ্যাসিড। প্যারাবেনে কি হয়, প্যারা অবস্থানে ওএইচ থাকে, এটুকু মোটামুটি সবাই বুঝছো। তাহলে বলবে কি নিচের কোনটি প্যারাবেন, একটাতে দেখবে প্যারা পজিশন মানে 4 নাম্বার পজিশন, যারা অ্যাটলিস্ট 24 ব্যাচ আছো তারা প্যারা পজিশন চিনো, 25 ব্যাচও আছো তারাও চিনবা। তো এটা হচ্ছে কি বলতো, ওএইচ আছে এখানে, তো প্যারা পজিশন, বাকিগুলোর প্যারাতে নাই ওএইচ, তাহলে ওইগুলোর জন্মও প্যারাবেন হবে না। তো এখানে কি দেখো তো, এখানে কি হয়ে গেছে, এইচটা সরাই আমি এখানে কি দিয়ে দিলাম সিএইচসি, তাহলে এটা কি হবে মিথাইল প্যারাবেন। প্যারাবেন সদস্য হতো মিথাইল প্যারাবেন, ইথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন, বিউটাইল প্যারাবেন। সাধারণ সঙ্গে অ্যালকাইল মূলকে আযুক্ত 0.5 নিম্নমুখী বিতর্কিত অবস্থায় আছে। জানা গেছে ব্রেস্ট ক্যান্সারের টিউমারের প্রতি গ্রাম টিস্যুতে এইসব প্যারাবেনের উপস্থিতি। তো এটা ভাবলে হচ্ছে এটা তাহলে একটা কারণ হতে পারে। তো এইটা জাস্ট মেডিকেল অ্যাডমিশন যারা দিবে এই পয়েন্টটা পড়বা, অন্যরাও পড়বা, কারণ এখান থেকে কোয়েশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেওয়ার চান্স আছে। প্যারাবেন কি এটা আসতে পারে, এই মানে প্যারাবেন, প্যারাবেনের সংকেত এটা আসতে পারে। এখানে কিছু সরবেট নিয়ে কিছু পড়া লাগবে না, সরবিক
এটা মানে পড়লে হচ্ছে খুব ভালো আর কি, বাট এটা লাগবে না। সলভিক অ্যাসিড হচ্ছে কি 6টা কার্বন, একটা 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 দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে 6টা কার্বন। এরপরে কি আছে 2 3 4 5 6, 2 আর 4-এ কি আছে বলতো, হেক্সাডাইনোয়িক অ্যাসিড, হেক্সাডাইনোয়িক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ মানটা আমি একটু আগে বলেছি, তোমরা একটু মনে করে দেখো তো এটা কত, 4.74, এটা লাগবে। ঠিক আছে, তাহলে এটা কি ভিনেগার নামে, এটা কি আচার চাটনি, আচার চাটনি এগুলো। এখন এর পড়া কিন্তু কম, এখন বুঝছো এইসব ফালতু জিনিস। চিপসে সোডিয়াম বেঞ্জোয়েট, এটা বলা যাবে না, চিপস খাও নাই এমন কেউ আসো, চিপসে সোডিয়াম বেঞ্জোয়েট, ক্যালসিয়াম প্রোপানয়েট এগুলো লাগবে না। ঠিক আছে, এগুলো লাগবে না। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের পিএইচটা লাগবে। সাইট্রিক অ্যাসিডের সংকেত আসবে কিনা আমি জানি না, মানে কঠিন কোয়েশ্চেন করলে আসবে, আদারওয়াইজ আসবে না। ঠিক আছে, তো এটার পিএইচটা লাগবে 3.14, এটা একটা পিএইচ লাগবে, এটা একটা পিএইচ লাগবে। বেঞ্জিক অ্যাসিড হচ্ছে 4.2। জ্যাম, জেলি, রান্না করা মাছ এগুলোতে কি করা হয় বলতো, সাইট্রিক অ্যাসিড। জ্যাম, জেলি, ক্যান্ডি, ক্যান্ডি এগুলোতে মাছ মাংস কোটা প্রক্রিয়াতে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নাইট্রেট, নাইট্রেট আমি একটা চার্ট দেখাই দিব তো, জারক পদার্থ রূপে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রিভিয়াস ইতার মেডিকেল অথবা বুয়েট আসে, আমি ভুলে গেছি। এত এত এগুলো হচ্ছে জারক পদার্থ, ওগুলো জারিত করে দেয়। নাইট্রেট লবণ ফুড প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত হয়, বিশেষত ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। তো এটা তোমরা যারা বায়োলজি পড়ো এটা আবার চেয়ে ভালো জানবা, খুব কঠিন কঠিন নাম, দেখো তো ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। তো এইচএসসিতে পড়তে এগুলো আমার খুব একটা যে বায়োলজি খারাপ লাগতো তা না, আমার খুব ভালোই লাগতো, উল্টা আমার ফ্যামিলিতে অনেক বেশ কিছু ডাক্তার থাকে, এটা আমাদের জন্য ভালো। মাছ ও মাংসজাত খাদ্য সংরক্ষণে নাইট্রেট ও নাইট্রেট ব্যবহৃত হয়, এটা আসছে, এই কোয়েশ্চেনটা আসছে, এই লাইনটা আমি যেটা দাগাইছি এটা আসছে। বর্তমানে জানা গেছে এইসব জারণধর্মী লবণ মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোসামিন সৃষ্টি করে, যা ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। জার্মানি, নরওয়েতে এসব খাদ্য সংরক্ষক রূপে নিষিদ্ধ রয়েছে। সালফার ডাইঅক্সাইড বা সালফাইড, তো সালফার ডাইঅক্সাইড বা সালফাইড কি, এটা হচ্ছে ফল সংরক্ষণে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, একটু লিখে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন লিখে রাখো। ফলের রস, মদ ও সবুজ শাকসবজি সংরক্ষণে সালফাইড ব্যবহার করা হয়। সালফার ডাইঅক্সাইডকে সরাসরি ব্যবহার করা হয় না, এটা একটু জেনে রাখো, সালফাইড লবণ। ঠিক আছে, এরপর হচ্ছে কি মেটাডাইসালফাইড, এভাবে ইউজ করা হয়। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি, অ্যাসো2 না, কিন্তু অ্যাসো2 সংরক্ষণ অক্সিজেন, অক্সিজেন খুব ডেঞ্জারাস, অক্সিজেন কি করে ফেলে বলতো, জারিত করে ফেলে। তো এই কোয়েশ্চেনটা আসলে ভুল করবা না, এটা হচ্ছে খাদ্যদ্রব্য পচনে, এই জিনিসটা একটু কনফিউজিং আর কি। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি জিজ্ঞেস করেছে, তো সহায়ক হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেন, পানি এগুলো হচ্ছে ডেঞ্জারাস, অক্সিজেন জারণ করে, পানি থাকলে ব্যাকটেরিয়া জন্মায়। তো এরপরে আসছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এর মানে কিসের অ্যান্টি, অক্সিডেশন, অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি অ্যান্টি টু অক্সিডেশন, অ্যান্টি কার, অক্সিডেশনের, জারণ রোধ করবে কিন্তু। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি ও জারণটাকে রোধ করে ফেলবে, অ্যান্টিঅক্সিডেশন, জারণ হতে দিবে না। জারণ করে কে, অক্সিজেন, ও অক্সিজেনকে কি করে রাখে বলতো, এনগেজড করে রাখে, অক্সিজেনকে কি করে ফেলে বলতো, এনগেজড করে রাখে। তো অ্যান্টিঅক্সিডেন্ট জিনিসটা কি, ক নম্বরের কোয়েশ্চেন আসবে, চর্বি বা লিপিড অণু জারণ বিয়োজন অংশগ্রহণকারী অক্সিজেন অণু জারণ বিয়োজন, এটা স্যার এমনি এমনি ইউজ করছে, এটা মূলত হচ্ছে জারণটাকে রোধ করছে আর কি, বিয়োজন এই শব্দটা কেন ইউজ করে, ভাঙন টাঙন এইসব, মানে জারণে ভাঙন হচ্ছে এটা হয়তো বুঝাতে। অ্যান্টিঅক্সিডেন্ট এটা কি, চর্বি লিপিড অণু জারণ বিয়োজনে অংশগ্রহণকারী অক্সিজেন অণু লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলককে শোষণ করে কিছু রাসায়নিক পদার্থ চর্বিযুক্ত খাদ্যের পচন রোধ করে, তোকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। ঠিক আছে, তাহলে এর ডেফিনেশন আসলে কি হবে, লিপিড অণু অংশগ্রহণকারী অক্সিজেন অণু, এটা হচ্ছে লিপিড অণু, লিপিড বুঝাইছে, লিপিডের ভিতরে এরকম হাইড্রোজেন যেটা আছে এটারে ও নিয়ে নেয়, নিয়ে কি করছে ধীরে ধীরে পারক্সাইডের দিকে যাচ্ছে। তো এই জিনিসটা, এই স্টেপগুলো একটু মুখস্থ করতে হবে। এগুলো চর্বি বা লিপিড অণু, এই যে দেখো এলএইচ, লিপিডের সাথে ধরো একটা হাইড্রোজেন আছে, লিপিড মানে এর ভিতরে আরো অনেক উল্টাপাল্টা জিনিস আছে, আরো বিশাল একটা সংকেত আছে। লিপিড মুক্তমূলক বা মুক্তমূলক এও অক্সিহাইড্রোজেন মূলক সৃষ্টি করে, পারঅক্সিহাইড্রোজেন মূলক সৃষ্টি করে।
মাধ্যমে পচন ঘটায়, ফলে খাদ্যবস্তুতে কালো দাগ ও দুর্গন্ধ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এখানে স্টেপগুলো কি? লিপিড অণু অক্সিজেনের মুক্তমূলক সৃষ্টি। ওকে, ওই যে ধরো মুক্তমূলক সৃষ্টি হলো, লিপিডেরও সৃষ্টি হয়েছে, অক্সিজেনেরও সৃষ্টি হয়েছে। এরপর অক্সিজেন সহ পারক্সি লিপিড মুক্তমূলক সৃষ্টি। এই যে দেখো, এটা হচ্ছে হাইড্রোজেন সহ হো সৃষ্টি হয়েছে। তুমি একটু মনে রাখবে, এটা পরীক্ষা আর নয় জন্মও পারবে না এই করতে। ফার্স্ট ধাপে সৃষ্টি হয়েছে হু বা হো, সেকেন্ড ধাপে সৃষ্টি হয়েছে লো। ঠিক আছে, হো লো এমনি করে করে মনে রাখবা, বিষয় বুঝছো? হো লো। এরপরে কি করবা বলো তো? হো লো এর মধ্যে পরে এসে গেছে কি বলো তো? লো। এর পরের ধাপে কি হয়ে গেল? লো ভেঙে এখানে এল প্লাস হো। আবার এই জিনিস আমি অনেক স্টুডেন্টকে পড়াইছি, মোটামুটি যতটুকু পড়াইছি এই বুঝছি, এমনি পারবে না। এই জিনিস জন্ম মনে রাখতে পারবে না, এই লিপিডের এই পরীক্ষার হলে তো একদম মনে। তাহলে হো লো, তাহলে ফার্স্ট হচ্ছে কি হো আর লো। তাহলে হো করতে গেছে লিপিড হচ্ছে এলএইচ, লিপিড এলএইচ। হো হতে গেলে কি লাগবে? লিপিড। দেখো এর সাথে কিন্তু এলও আছে, এল ডট, এর মানে লিপিড এবং এটা। তাহলে এটা করতে হয়েছে এত প্লাস অক্সিজেনের সাথে, প্রথম দুইটাই অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়েছে। ও টু করতে আসবে অক্সিজেনের সাথে। আরেকটা হচ্ছে এই যে এল ডট ভাঙছে, ওইটার সাথে অক্সিজেন গিয়ে কি হয়েছে বলতো? ফার্স্টে ছিল এটার সাথে অক্সিজেনে, তাহলে লিপিড মুক্তমূলক হয়েছে, লিপিড মুক্তমূলক হয়েছে প্লাস হো হয়েছে। তাহলে এটার সাথে আবার অক্সিজেন মিলে কি হয়েছে? লো হয়েছে। এবার কি হয়েছে? লো এর সাথে আবার লিপিড মিলে, এলএইচ মিলে কি হয়ে গেছে? লো আবার লিপিড মুক্তমূলক। ঠিক আছে, লিপিড মুক্ত, একও আছে লিপিড মুক্তমূলক, তিনও আছে লিপিড মুক্তমূলক। এটা ভেঙে কি হয়ে গেছে? লিপিড আর এত। আমি বুঝছি, এটা জাস্ট ট্রিক করে মনে রাখতে হবে। অতিবে সক্রিয় মূলক প্রাথমিকের মধ্যে আবার ফিরে আসছে। এটা কি হিসেবে বলতো? লাস্ট ধাপটা আবার কি হয়? প্রাথমিকে ফিরে আসে। প্রাথমিকে আমার এটা প্রোডাক্ট না, এটা একটা চেইন রিয়েকশন, তাহলে এটা আবার প্রাথমিক প্রোডাক্টে ফিরে আসছে, এভাবে চেইন বিক্রিয়া করতে থাকে। তো এই স্টেপগুলো একটু মনে রাখবা। তাহলে ফার্স্টে লিপিড অণু ও মুক্তমূলক সৃষ্টি, এর মানে হো যে সৃষ্টি হয় সাথে লিপিড অণু অক্সিজেনের মুক্তমূলক সৃষ্টি হয়। এরপরে কি? অক্সিজেন সহ পারক্সি লিপিড লো সৃষ্টি হয়। অস্থায়ী হাইড্রোপারক্সাইড অনুঘটন। ঠিক আছে, অস্থায়ী হাইড্রোপারক্সাইড অনুঘটন হচ্ছে। এরপর প্রাথমিক অতিব সক্রিয়, এর মানে চেইনের আবার ইনিশিয়েশন, এটা হচ্ছে প্রোগ্রেশন। এখানে চেইনের এই মুক্তমূলক সৃষ্টি, এরপর হচ্ছে প্রোগ্রেস করা শুরু করে। এরপর হচ্ছে কি? প্রোগ্রেশন চলে, এরপর আবার কি? চেইনে ইয়াতে শুরু আসে, আবার চেইন মানে প্রাথমিক স্টেপে ফিরে আসে আর কি। তো অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? অ্যান্টিঅক্সিডেন্ট অণু হচ্ছে এইচ, যেটা দেখছো, এটা লিপিড এর সাথে বিক্রিয়া করে। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? ও হচ্ছে এই যে দেখো লিপিড মুক্তমূলক, এটা তো ক্রমাগত ভাঙছে, মানে বিক্রিয়া করে, এটাকেও আটকাই ফেলে এইভাবে। আর এখানে একটা অধিক স্থায়ী মুক্তমূলক পাওয়া যায়, যেটা ইন জেনারেল বিক্রিয়া করে না। এর মানে অ্যান্টিঅক্সিডেন্টের ভিতর একটা পার্ট থাকে যেটা মুক্তমূলক সৃষ্টি করলে যেটা হয় কি বলতো? স্টেবল। ঠিক আছে, অধিক স্থায়ী কম শক্তি অ্যান্টিঅক্সিডেন্ট মুক্তমূলক, যেটা হচ্ছে স্টেবল একটা মুক্তমূলক, যেটা ক্রমাগত চেইন রিঅ্যাকশন আর করতে দেয় না। লিপিডটাকে ধরে রাখা হচ্ছে ওর কাজ। আমার ঘটনা হচ্ছে কি? হচ্ছে লিপিডের ক্ষয় হচ্ছে। আমার এই যে অক্সিজেনের ক্ষয় নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, আমার চিন্তা হচ্ছে কি? লিপিড নিয়ে, লিপিড নিয়ে। তাহলে ও লিপিডের সাথে এনগেজড হয়ে যাচ্ছে, লিপিডই বানাইছে। এই যে দেখো, লিপিড মুক্তমূলকের সাথে বিক্রিয়া করে লিপিডই বানাইছে, সাথে একটা অধিক স্থায়ী মুক্তমূলক বানাইছে, সেই জন্য এটা ওইখানে থেমে গেছে। মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কি কি? বিউটালাইটেড হাইড্রোক্সি অ্যানিসোল, বিএইচএ। এটা খুব ইম্পর্টেন্ট, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলোর কথা বলতেছিলাম, যেগুলো হচ্ছে ওই যে লিপিডই করে রাখে, লিপিড মুক্তমূলকের সাথে যুক্ত হয়ে আবার হচ্ছে অধিক স্থায়ী মুক্তমূলক। তাহলে এটা কি আছে? এটা আসবে বিএইচ, এটার পূর্ণরূপ কি? বিউটালাইটেড হাইড্রোক্সি এনিসল। যারা অর্গানিক পড়ছে এনিসল জিনিসটা পড়াইছি, এনিসল জিনিসটা পড়াইছে, ওএইচ ও সিএইচ3। তো এটা হচ্ছে বিউটালাইটেড। ঠিক আছে, বিউটালাইটেড হাইড্রোক্সি এনিসল। এটা এমনি জাস্ট দেখে রাখবা, নাম দেখবা, তোমাকে আসবে বিএইচ এর পূর্ণরূপ কি? বুয়েট একমাত্র, এটা বোর্ড পরীক্ষায় জন্ম আসবে না, এটা একমাত্র বুয়েট করতে পারে কি? বিএইচ এর সংকেত, এই জিনিসটা মুখস্থ করতে দিতে হবে, মানে বুয়েট দিবে, এটা আর কোথাও দিবে না। বিউটালাইটেড হাইড্রোক্সি টলুইন। ঠিক আছে, বিউটালাইটেড হাইড্রোক্সি টলুইন, এটা হচ্ছে হাইড্রোক্সি, এটা হচ্ছে বিউটালাইটেড, এটা হচ্ছে এনিসল ও সিএইচ3। ঠিক আছে, এটা দিতে পারে। তো এটা কি বলতো? টিবিএইচ কিউ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, হাইড্রোকুইননে কি আছে? দুইটা ওএইচ আছে, এগুলো জারিত হলে কি পাই? কুইনন। তো প্রোপাইল গ্যালাইট,
প্রোপাইল গ্যালাইট, এটা সংকেত লাগবে না, আমি বারবার বলে দিচ্ছি। গ্যালাইট মানে এটা একটা স্টার, এই যে দেখো COO, প্রোপাইল, প্রোপাইলের গ্যালাইট, এই বাকিটা হচ্ছে গ্যালাইট, এটা হচ্ছে প্রোপাইল। এগুলো কি লাগবে আমি বারবার বলি। আর এটা হচ্ছে কি বলতো, গ্যালাইট। ঠিক আছে, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনোন, এগুলো লাগবে, এগুলো লাগবে না। এখানে তোমার লাগবে কি বলতো, এই নামগুলোর পূর্ণরূপ। ঠিক আছে, এই নামগুলোর পূর্ণরূপ। মোহাম্মদ মিঠুন বলেছে ভাই ভালো আছেন, হ্যাঁ। কবির স্যারের বই পড়লেও হবে, তবে হাজারি স্যারের দাগানোটা একটু দেখে নিও, তাহলে সুবিধা পাবা, আদারওয়াইজ কিছুই না। তো আমার ক্লাস দ্রুত শেষ হয়ে যাবে, আমাকে একটু 5টা মিনিট টাইম দাও। তো অ্যান্টিঅক্সিডেন্টগুলো আশা করি বুঝতে পারছো, অ্যান্টিঅক্সিডেন্ট নামগুলো যে কি পরিমাণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কি হবে বলতো, অ্যান্টিঅক্সিডেন্ট দুই শ্রেণীভুক্ত, একটা হচ্ছে প্রাথমিক আর একটা এই প্রাকৃতিক, আর একটা হচ্ছে অনুমোদিত। এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, খাদ্যবস্তুর উৎসে থাকে। এটা আসবে কেমন, এটা হচ্ছে একটু কঠিন কোয়েশ্চেন যখন করবে তখন কিন্তু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি জিজ্ঞেস করবে। তাহলে কি মনে রাখবা, CEBSE। ঠিক আছে, CEBSE। তো এটাকে বিভিন্নভাবে মনে রাখো, CBSE, CBSE, অথবা কি করা বলো তো, তোমার স্যাপ, SAPC, CEB, SAPC, ঠিক আছে। তাহলে এখানে কি CE, তো এটা কোনোভাবে মনে রাখবে, এই যে দেখো SAPC, তাহলে CE বিটা, এরপর হচ্ছে তোমার কি বিটা ক্যারোটিন, এরপর হচ্ছে কি সেলেনিয়াম। এটা আসে মাছ, মুরগির মাংস, ডিম, রসুন ইত্যাদির মধ্যে এটা থাকে। ঠিক আছে, আন্তর্জাতিক খাদ্য সংগত উন্নত প্রাকৃতিক BHA, এগুলো হচ্ছে কি তোমার কৃত্রিম, BHA, এই যে BHT, TBHQ, প্রোপাইল গ্যালাইট ইত্যাদি অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এখানে এই ট্রিক্সটা একটু দেখবা, কই গেল। তো এখানে মূলত ফার্স্টে যে কয় পেজ বলছি এগুলো থেকে MCQ আসার চান্সেস অনেক বেশি। আমি আরেকটা জিনিস একটু পড়াইনি, আমি আর বেশিক্ষণ পড়াবো না, 5টা থেকে 7টা মিনিট পড়াবো, আমাকে একটু টাইম দেওয়া, বেশি পড়ালে এই চ্যাপ্টার বিরক্ত হয়ে যাবে। পরের কিন্তু MCQর হার কমে গেছে, এর পরের ক্লাসে তুমি দেখবে MCQর হার একদম কমে গেছে। এই ক্লাসে MCQ ছিল বেশি, মানে MCQর হার কমছে বলে ভুল হবে, মানে ইয়ার এই পয়েন্টটা পড়বা, এটা কিন্তু সিকিউতে আসে, একটু মার্ক করো, এটা সিকিউতে আসে। চর্বি বা লিপিড তোমার হচ্ছে অক্সিজেনের সংস্পর্শে কি হয়, লিপিডের জারণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এটা লিখতে হবে, হো হয় হো লো, এরপর লো আবার হচ্ছে ফার্স্ট স্টেপের এল আর হো, এবার এই যে লোটা হবে, এটা ভেঙে লুটা হবে, এটা ভেঙে আবার কি হবে, L.HW। চিলেটিং কি দেখো, খাদ্যবস্তুর মধ্যে থাকা অবস্থান্তর ধাতুর আয়ন ট্রেস এলিমেন্ট হচ্ছে কি কি আছে, তো এটা MCQ মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিবে। আয়রন 2+, আয়রন 3+, কোবাল্ট 3+, কপার 2+। তৈল চর্বির জারণ বিযোজন ক্রিয়ার প্রভাব রূপে কাজ করে এবং বিভিন্ন ভিটামিনকে নষ্ট করে। বিজেপি এইসব লিখছে, এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, তো কিলেটিং এজেন্ট দ্বারা এগুলোকে নিষ্ক্রিয় করা হয়, মানে কিলেটিং এজেন্ট এগুলোকে কি করে দেয়, কিল করে দেয়। কিলেটিং এজেন্ট দ্বারা এইসব অবস্থান্তর ধাতুর আয়নসমূহকে নিষ্ক্রিয় করা হয়। কিলেটিং এজেন্টের মধ্যে সবচেয়ে ভালো কিলেটিং এজেন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত কি হয়, এটা আসবে EDTA। তোমাদের মনে আছে বন্ধনের মধ্যে আমি যেটা যে পড়াইছি, বহুদন্তির মধ্যে এটা যে পড়াইছি, এই যে এরকম করে পড়াইছি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। ডাবল মাইনাস CH2 C ডাবল মাইনাস CH2 ডাবল মাইনাস। ঠিক আছে, এরপর হচ্ছে ইথাইলিন ডায়ামিন, কিলেটিং এজেন্ট কি এবং এগুলোর উদাহরণ আসবে। এবার আমি একটা চার্ট পড়াই দিই, তাহলে তুমি এক প্যারাই তুমি জিনিসগুলো পেয়ে যাবা। সারণী 5.1 বইয়ের একটু পেজ নাম্বারে যাও, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 567, একটু এই সারণীতে আসো, এই সারণী পড়লে তুমি সবগুলোর আইডিয়া পেয়ে যাবা। এটা দেখো তো, সোডিয়াম বেঞ্জয়েট, এটা লাগবে, এটা pH 4.5, ঠিক আছে, pH 4.5 শ্রেণী কার্যকরী। সোডিয়াম হচ্ছে সরবেট, লাগবে না, এগুলো লাগবে না, এত লাগবে না।
এগুলো হচ্ছে কোনটা কি, এটা ব্যবহার বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এগুলো আমরা দেখার জন্য। এটার অনুমোদিত মাত্রাটা একটু দেখতে পারো, 200 ppm। 200 ppm এটা হচ্ছে 6 থেকে 10%। সালফার ডাইঅক্সাইড 200 ppm, ম্যাক্সিমামই 200 ppm, কিছু না পারলে 200। নাইট্রাইটে হচ্ছে কি 120 ppm, সামুদ্রিক মাছ মাংস এটাতে। সালফার ডাইঅক্সাইড হচ্ছে ফলে, মদ, ফল, শুকনো এগুলা। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড কোনো খাদ্য মাছ এসব। অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর মধ্যে পড়বা বিএইচটি। বিএইচটি এগুলোর মানে খুব কঠিন হলে কিন্তু সংকেত দিয়ে দিবে। টিবিএইচকিউ এর পূর্ণরূপ টার্ট বিউটাইল হাইড্রো কুইনন। টার্ট বিউটাইল হাইড্রো এগুলো হচ্ছে 200 100 100 200 100। এগুলো লাগবে না অত। ঠিক আছে, এগুলো লাগবে না, এগুলো দাগাই আমি ভুল করছি, বাট লাগবে না। তো একটু দেখো, ফুড প্রিজারভেটিভ আসলে মূলত সব কিছুতেই থাকে। তোমরা অনেক সময় ফুড প্রিজারভেটিভ দেখতে পাও। এই যে দেখো আমি বলি, ফুড প্রিজারভেটিভের কিন্তু এই যে সংকেত আছে এরকম। ঠিক আছে, ফুড এডিটিভস যেগুলো আছে বা প্রিজার্ভেটিভ এগুলো কি এরকম সংকেত আছে। তো এই সংকেত দিয়ে এটার উপাদান আইডিয়া করা যায়। এই যে দেখো, ইউরোপিয়ান কমিউনিটি কর্তৃক অনুমোদিত বিভিন্ন ফুড এডিটিভের নির্দিষ্ট নাম্বার এর সাথে যুক্ত থাকে। যেমন সরবিটল হলো E420। দেখছো হাজারি স্যার কি নাম্বার বাই করে দিয়েছে, সরবিটল হচ্ছে E420। ঠিক আছে, সরবিটল E420, তো এটা এসে যাবে। সরবিটল মিষ্টিকারক। সরবিটল কি করে বলতো, খাবারের মধ্যে মিষ্টি ভাবটা আনতে সরবিটল ইউজ করা হয়। চিনি ছাড়া ভিন্ন মিষ্টিকারক, শিশুর দাঁত ক্ষয় রোধক। ঠিক আছে, ডায়াবেটিক চকলেট, মানে ডায়াবেটিক চকলেট রোগীর হিতকর। তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সরবিটল দাগো, আর না এটা হারাই যেত। ঠিক আছে, সরবিটল দাগো, এটা হারাই যেত। প্রিজারভেটিভ খাদ্যকে সংরক্ষণ করে কিভাবে, যেমন অম্লীয় পরিবেশ সৃষ্টি করে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো এগুলো জারণ ক্রিয়া রোধ করে। বিষয় বুঝতে পারছো, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রকম আছে। তো আমরা কিছু এমসিকিউ একটু পড়ি। WHO খাদ্য নিরাপত্তার জন্য কয়টি দিক নির্দেশনা দিয়েছে? কয়টি দিক নির্দেশনা দিয়েছে? দিক নির্দেশনা কয়টা দিছে? দিক নির্দেশনাটা আমাদের পয়েন্টটা মনে হয় এখনো আসেনি। দিক নির্দেশনা হচ্ছে খুব সম্ভব আমরা পয়েন্ট, ভিত্তি তো এগুলো 3টা। ঠিক আছে, খাদ্য নিরাপত্তার জন্য ভিত্তি কয়টা, মূলনীতি হচ্ছে কয়টা, 3টা। দিক নির্দেশনা এই শব্দটা আমরা এক্স্যাক্টলি পাইনি। ঠিক আছে, তো দিক নির্দেশনা একটু কি, খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি? অধিক খাদ্য উৎপাদন। ঠিক আছে, অধিক খাদ্য উৎপাদন, খাদ্য সংরক্ষণ। বিপণন মানে কি, ওরে বাংলা, উচ্চ ফলনশীল ফসল উৎপাদন। এটা হচ্ছে খাদ্য নিরাপত্তার সাথে সম্পর্কিত। বিপণন মানে কি, খুব কনফিউজিং এমসিকিউ গুলো, তাই না? অধিক খাদ্য উৎপাদনটা এটা হচ্ছে কি, তো ছেড়ে দিচ্ছি, এটা আসলে বিরক্ত হয়ে গেছো খাদ্য নিরাপত্তার সাথে। তবে এটা একটু আমরা সলভ করি, জিনিসগুলো দেখছো ঝামেলা আছে, প্যাচ আছে। এটা হচ্ছে অধিক খাদ্য উৎপাদন, এটা হচ্ছে অবশ্যই সম্পৃক্ত। ও এখানে তো একটা পয়েন্ট বলছে। ঠিক আছে, অধিক খাদ্য উৎপাদন না, খাদ্য নিরাপত্তার সাথে কি সম্পৃক্ত কোনটি? কি কনফিউজিং তো দেখি। খাদ্য সংরক্ষণ ও নিরাপত্তার সাথে সম্পৃক্ত, খাদ্য উৎপাদনও হচ্ছে কি নিরাপত্তার সাথে সম্পৃক্ত। খাদ্যের উৎপাদন বাড়ানো, এটাও যেমন সম্পৃক্ত। উল্টা সম্পৃক্ত নয় কোনটি দিলে হচ্ছে একটা বিষয় ছিল। খাদ্য সংরক্ষণ তো অবশ্যই খাদ্য নিরাপত্তার সাথে সংরক্ষিত। ঠিক আছে, খাদ্য নিরাপত্তার সাথে খাদ্য সংরক্ষণটা কি সম্পর্কিত? খুব কনফিউজিং। একটু চেক করে নি, জিনিস দেখা যায় না, মানে এগুলো এত বাংলা জিনিস তো খুব কনফিউজিং। আমি একটু দেখি আদার টেস্ট পেপার এটার উত্তর কি দিছে। সংরক্ষণ তো মাস্ট, কিন্তু এটাও কি উপলক্ষে, মানে বুঝছো কি কোয়েশ্চেন এগুলা? দেখছো, এটা কিন্তু দিক নির্দেশনা ভুল আছে। দিক নির্দেশনাটা 3টা না, এটা হচ্ছে দিক নির্দেশনা 5টা। এই পয়েন্টটা আমরা এখনো পড়িনি। এটা মনে হয় হাজারি স্যারের বইয়ে নেই, এটা হাজারি স্যারের বইয়ের বাইরের খুব সম্ভব, মানে আমাদের তো চোখে পড়ে নাই, থাকলে তো এখানে পাইতাম। ঠিক আছে, এটার ভিতর কি পাবা এটা আমিও জানি। এই জিনিসটা হচ্ছে ধরে কাঁচা রান্না করা খাদ্য পৃথক রাখা, দেখবা কয়দিন পর পর ওই যে মোবাইল কোড চালায় না, ওইটা হচ্ছে তোমার এখান থেকে আসছে। ওইটা এখান থেকে আসছে, কয়দিন পর পর যে কাঁচা খাদ্য যেটা রান্না করে নেয় ওইটার সাথে রান্না করাটা কিন্তু একসাথে রাখতে পারবে না। এরপর যথাযথ রান্না, খাদ্য সংরক্ষণ, নিরাপদ পানি, দূষণমুক্ত খাদ্য, 5টি দিক নির্দেশনা খাদ্য নিরাপত্তার জন্য। এটা হাজারি স্যারের বইয়ে নেই, এটা মনে হয় এক্সট্রা ইনফোতে আছে। আমি একটু মেডিকেলের ইয়েটা চেক করে নিব। ঠিক আছে, এটা এক্সট্রা ইনফোতে আছে, খুব সময় হাজারি স্যারের বইয়ে বা অন্য জায়গায় দিছে।
এটা ঠিক আছে, এটা খাদ্য সংরক্ষণ, বাট বাকিগুলো ঠিক নাই কেন, এটা আমার কোনো উত্তর নাই। এটা একদম ডিরেক্ট বইয়ের লাইন, সেজন্য আমি এটা বললাম যে খাদ্য সংরক্ষণ আছে। ঠিক আছে, খাদ্য সংরক্ষণ এটা একদম ডিরেক্ট বইয়ের লাইন। আমাদের বইয়ের সেকেন্ড পয়েন্টটা কি? এই খাদ্য নিরাপত্তা, খাদ্য সংরক্ষণ তো মাস্ট। খাবার উৎপাদনও তো অবশ্যই বাড়তে হবে। নিরাপত্তার নীতিটি কয়টি ভিত্তির উপর? দিক নির্দেশনা বলে 5টা, ভিত্তি যদি বলে তাহলে কি হবে বলতো? 3টা। এটা হচ্ছে ভিত্তি, ভিত্তি হচ্ছে 3টা। প্রসব যেটা বলছি এটা হচ্ছে ভিত্তি। ইউরিয়ার সংকেত কোনটি? ইউরিয়ার সংকেত হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন হিট দিছে, হিট করতেছিল, ও বানাতে গেছে এটা, এটা না হয়ে ও কি পাই গেছে বলতো? ইউরিয়ার দুর্গন্ধ পাওয়া গেছে, ওই যে ফিডরিক ওয়ালার, তাই না? ওইখান থেকে তো জৈব যৌগের সূচনা কাহিনী আসছে। উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক কোনটি? ঘটনা বুঝতেই পারছো, উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক হচ্ছে কি? মিউরেট অফ পটাশ। দেখছো এই লাইনগুলো আসলে কেমন কনফিউশন ক্রিয়েট হবে? মিউরেট অফ পটাশ। এই যে দেখো, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক যেটা, আমি যদি 1 নম্বর পয়েন্টে যাই একদম ফার্স্ট পেজে, তখন দেখবা নাইট্রোজেন যুক্ত সার। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক হচ্ছে নাইট্রোজেন যুক্ত সার যেগুলো আছে। এবার এমসিকিউ করতে গিয়ে বুঝছো এগুলো যে আসলে মানে বেজেল্লা জিনিস, মানে তুমি এমসিকিউ মাধ্যমে এগুলো মনে রাখতে হবে। একটু এই পেজটা আমি আবার দেখাই আনি এখানে, কারণ এগুলো আরেকবার দেখবা তাহলে জিনিসটা মনে থাকবে। একদম ফার্স্ট পেজে তুমি দেখবা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক একটা, আর এটা হচ্ছে কি? এরা উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক। এই পয়েন্টটা মিস করে ফেলে অনেকে। ফুল ফল পটাশ, ফুল ফল পটাশ, ফুল ফল পটাশিয়াম, ফুল ফল পটাশিয়াম, ফুল ফল পটাশ, ফুল ফল পটাশিয়াম। ঠিক আছে, নাইট্রোজেন বৃদ্ধি, নাইট্রোজেন বৃদ্ধি। ঠিক আছে, নাইট্রোজেন কি করে বলতো? বৃদ্ধিতে, এরা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। এগুলো ডিরেক্ট বইয়ের লাইনের কোয়েশ্চেন, এগুলো আর আলাদা করবা না। খাদ্যবস্তু নষ্ট হওয়ার প্রধান কারণ 9 কোনটি বলছে? 9 কোনটি? জীবাণু দ্বারা পচন, এটা তো প্রধান কারণের মধ্যে পড়ে। ধাতবায়নের প্রভাব, এটাও পড়ে, এই জন্য কিলেটিং এজেন্ডি, জীবাণুর জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ডি। রাসায়নিক দ্বারা জারণ, এটার জন্য আমরা কি দিই? অ্যান্টিঅক্সিডেন্ট দিই। তাই অধাতবায়নের প্রভাব, এটা হচ্ছে আমার উত্তর। এখনই ছুটি দিয়ে দিব। ঠিক আছে, এখনই ছুটি দিয়ে দিব। একটু দেখো, খাদ্য নষ্ট হওয়ার কারণ কয়টি? 3টা। ঠিক আছে, খাদ্য নষ্ট হওয়ার কারণ কয়টা বলো তো? 3টা। একটা হচ্ছে কি? জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট, এগুলা। 2 নম্বর পয়েন্টে আমার কি আসতেছে? জারণ। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট আমার কি আসতেছে? জারণ। তাহলে আমি অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে দিবি। অ্যান্টিঅক্সিডেন্ট কি আছে? বিএইচএ, বিএস, এরপর হচ্ছে বিএইচটি, মানে বিউটাইলেটেড তোমার কি এনিসল, হাইড্রোক্সি এনিসল যেমন আছে, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইনে আছে। খাদ্যের কোন উপাদান মূলত পচনের জন্য দায়ী? একটু বলো তো, খাদ্যের কোন উপাদান মূলত পচনের জন্য দায়ী? কুমিল্লা বোর্ড 16তে আসছে, তোমরা জানো, পানি। এটা হচ্ছে খাদ্যের কোন উপাদান জিজ্ঞেস করছে। খাদ্যের ভিতর পানি না থাকলে পচন কম হবে। ঠিক আছে, পানি না থাকলে পচন কম হবে। ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 40% সিএইচটি, এই HCHO এর জলীয় দ্রবণ। ঠিক আছে, বাকি 60% কি থাকে? পানি থাকে। তো ফরমালিনে কি পরিমাণ মিথানেল থাকে? এটা আছে, ফরমালিনে মিথানেল থাকে কত? 40%। কত পার্সেন্ট থাকে? 40% থাকে। এই কোয়েশ্চেনটা দেখো, আমি তোমাদের এটা বলছি। কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট নয়? অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে 2 রকমের আছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কি বলতো? রাসায়নিক। যেটা এটা হচ্ছে কি? রাসায়নিক। এবার ইডিটিএ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টই না, ও হচ্ছে তোমার কি? কিলেটিং। ঠিক আছে, কিলেটিং। তো হচ্ছে এই যে এইটা তোমরা দেখছো, এটা হচ্ছে কি? বিটা ক্যারোটিন। আমরা একটু আগে পড়ছি, সি সেপসি। ঠিক আছে, বা ক্যাপসি, হোয়াট এভার, সি ই বিটা ক্যারোটিন, এরপর হচ্ছে কি? সেলেনিয়াম। এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এই পয়েন্টটা মনে রাখবা। কোন পদ্ধতিতে তেল ব্যবহার করা হয়? আচার তৈরিতে, পিকলিং। ঠিক আছে, আচার তৈরিতে পিকলিং। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? এটা আসছে দিনাজপুর বোর্ডে। এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট না, এটা হচ্ছে চানাচুর টানাচুর, এগুলোতে ইউজ করে। এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। সাইট্রিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। সোডিয়াম নাইট্রেট এগুলো হচ্ছে জারণধর্মী এমনি। তাহলে বিটা হাইড্রোক্সি এনিসল।
BHA অ্যান্টিঅক্সিডেন্ট বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল। ঠিক আছে, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল। তাহলে বলছেন নিচের কোন উপাদানটা খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে কিউরিং বলে, পিকলিং না কিন্তু, এই পিকলিং তো হচ্ছে আচার তৈরি, এটা বলছে হচ্ছে কি কিউরিং। কিউরিং কিউরিং কি হয় বলতো, সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কি বলে, কিউরিং বলে। ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে। এই পয়েন্টটা একটু বইয়ের ওই লাইনটা আবার দেখে আসবা। এই যে দেখো এই কিউরিং এর সংজ্ঞাটা এখানে আছে। এই যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষণগুলো যখন আসবে এখানে এই যে দেখো খাদ্য সংরক্ষণ সোডিয়াম ক্লোরাইড 7 থেকে 8% জলীয় দ্রবণ। ঠিক আছে, আজকে তাহলে এইটুক থাকুক, আজকে এইটুক থাকুক, এর বেশি পড়ালে বিরক্তই হয়ে যাবে। অনেক পড়ছে, 1 ঘন্টা 26 মিনিট পরে ফেলছে। মাইক কি হয়েছে? ওকে, আজকে এইটুক।